জেনেটিক্সের মাধ্যমে অবশ্যই মানে জেনেটিক ভেরিয়েশন মানে কি বলবো একটু এদিক ওদিক করে আমরা এমন কিছু ভেরিয়েন্ট গাছ বানাতে পারি যেগুলো ফসল ভালো দেবে, কিন্তু সেগুলো মানে কনজিউম করে ভবিষ্যতে যে আমাদের কি ক্ষতি হবে সেগুলো জানি না। তাই অনেক বিজ্ঞানীরা বলছিলেন যে এগুলোতে একটু বুঝে শুনে করা উচিত, কারণ দেহে কি এফেক্ট করবে আমরা জানি না, যতক্ষণ খাচ্ছি না জানতেও পারবো না। এবার তুমি রাসায়নিক সার দিয়ে সার্টেন লেভেল জমির উর্বরতা বাড়াতে পারো, কিন্তু সেখানেও আর কি জমির অ্যাসিডিটি নিয়ে প্রবলেম হবে, রাইট? যেটা পাঞ্জাবে হয়েছে। তারও একটা রাসায়নিক সার ব্যবহার করার একটা লিমিট রয়েছে, কিন্তু আবার খুব অর্গানিক ভাবে করলে শ্রীলঙ্কার মতো অবস্থা হতে পারে, আমরা এনাফ ফুড প্রডিউস করতে পারবো না। সো উই হ্যাভ টু ইউজ ফার্টিলাইজার, উই হ্যাভ টু বাট উই হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। তো আহ, তো সায়েন্টিস্টরা কিভাবে ফটোসিনথেসিসের ইলটাকে বা ক্রপ ইলটাকে, চাষের যে ইলটাকে সেটা বাড়ানো যায়, উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়, তো অন্যভাবে চেষ্টা করছে। অতীতে যে কিছু হ্যালো ব্যাকটেরিয়া ছিল যেগুলো শুধুমাত্র সবুজ সবুজ আলোটা নিত, এবং যে পুরনো যে কি বলে সায়ানো ব্যাকটেরিয়া বা উদ্ভিদের যে পূর্বপুরুষ ছিল তারা সবুজটা পেতো না, আর লাল লাল নীল দিয়ে কাজ চালিয়ে দিত, তাই গাছের রং সবুজ। অলরেডি আমাদের পৃথিবীতে যে পরিমাণে জমা রয়েছে, কোনো সমুদ্রে প্লাস্টিক ওশেন, তো এত পরিমাণে জমে রয়েছে, সেইগুলোকেও যে আমরা কিভাবে ডিগ্রেড করবো, এবং তাতে জলজ বিভিন্ন প্রাণীদের প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের খাদ্য ফুড চেনে মাইক্রোপ্লাস্টিক চলে আসছে, তো এগুলো তো ক্ষতি হচ্ছে না? তো অলরেডি যেটা রয়েছে সেটাকে তো ডিসপোজ করার কোনো ভালো উপায় নেই। যত প্লাস্টিক হয় তার 10% রিসাইকেল হয়, আর 90% হচ্ছে যে মানে আনট্রিটেড থাকে। এক ধরনের ব্যাকটেরিয়া তো প্লাস্টিকটাকে ডিগ্রেড করছে, কিন্তু যেটা 100 বছর লাগছিল সেটা ওরা 3 মাসে ডিগ্রেড করে দিচ্ছে। মানে আমি যা বুঝতে পারছি আপনার সাথে একটা দুটো পডকাস্টে পড়েছি সাবান হবে না। নমস্কার। আজকে আমাদের মঞ্চে আমি প্রেমাশিস মান্না স্যার আছেন। তিনি এখন ওহাইও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকতা করছেন, এবং তাকে এখন বাগদর্শনের মঞ্চে আমরা এনেছি। তার কাছে আমরা জানার চেষ্টা করব যে রসায়ন বা ওনার যে স্পেসিফিক ফিল্ড যেটা রয়েছে যে জৈব রসায়ন, সেখানে আমরা কি কি পেতে পারি একজন সাধারণ মানুষ হিসাবে, এবং তার যে কাজের ক্ষেত্র সেই সম্বন্ধে আমরা অনেকটা জানার চেষ্টা করব, এবং ব্যক্তিগত স্তরেও স্যারকে আমি অন্ততপক্ষে জানার চেষ্টা করব, দেখি দর্শক মন্ডলীর কেমন। স্যার, আপনি একটু পরিচয় দেবেন আপনার? নমস্কার, আমার নাম প্রেমাশিস মান্না। আমি বর্তমানে নওয়াইও স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। তো আমি খুব রিসেন্টলি জয়েন করেছি 2025-এর জানুয়ারি থেকে। তো আমার বাড়ি অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের হুগলি তারকেশ্বর এই সব এলাকায়। তো হ্যাঁ। স্যার, আমার মানে প্রথমত আপনি হুগলি থেকে আপনি ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপকতা করার যে মাঝের যে জার্নিটা, সেটা সম্বন্ধে আমাদের একটু জানালে খুশি হব। অবশ্যই। তো আমার অ্যাকচুয়ালি আমার আমার জন্ম তো হুগলিতে। আমার বাবা মা আর কি খুব একটা পড়াশোনা করেননি। দুজনেই আর কি প্রাইমারি স্কুল পর্যন্ত গেছেন, কেউ হাই স্কুলের গণ্ডি এড়াননি, এবং দুজনেই আর কি চাষবাস করেন। তো আমি চাষিবাসী পরিবারের ছেলে, এবং ছোটবেলা থেকে যেটা আমার দেখে বড় হয়েছি যে বাড়িতে আর কি প্রচুর দারিদ্র ছিল, কষ্ট ছিল। তো তখন মনে হয়েছে যে এমন কিছু করবো যাতে এই পভার্টিটা থেকে আর কি উঠে আসা যায়। তো সেটার থেকেই পড়াশোনার একটা মোটিভেশন আসে, এবং মাঝে মাঝে মনে হতো যে কখনো কখনো বন্যা চলে আসছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট আমি চাষবাস করবো না, এটা কত কত সালের কথা বলছেন ওই সময়টা? আমি মাধ্যমিক দিয়েছি 2025-এ, 2005-এ, তার মানে হচ্ছে যে 2002-3 এরকম
সবাই আমার বাবা বলছি। 2002-তে আর কি। হ্যাঁ, তো ভবিষ্যতে আমি পরে আর কি আবার সেই চাষবাস নিয়ে গবেষণা করছি, সেটা নিয়ে পরে বলবো। তো আবার তখন মনে হয়েছিল যে এ এ চাষবাস করবো না। তো অন্য কিছু একটা টিচার কিছু হলে ভালো হয়। তো তো সেই নিয়ে পড়াশোনা করি। পড়াশোনায় মোটিভেট হই। তো তারপরে আমি 2007 আরামবাগ হাই স্কুল থেকে এইচএস পাস করি। তারপর ওখান থেকে বেলুর রামকৃষ্ণ মিশনে কেমিস্ট্রিতে অনার্স এ ভর্তি হই। তো 2007 থেকে 2010 ওই সময়টা আমি বিএসসি করি বেলুর রামকৃষ্ণ মিশনে। তো ওইটা একটা খুব রিমার্কেবল টাইম, যে ওইখানে আম ওখানের একটা পরিবেশ অনেকটা হেল্প করে টু গ্রো পার্সোনালি। তো তারপরে দু- 2010 থেকে 12 আমি হচ্ছে যে আইআইটি কানপুরে করি, মাস্টার্স করি, সেটাও কেমিস্ট্রিতে। তো 2000 লোকে তখন বলতো যে আইআইটি কানপুরের ছাদ থেকে আমেরিকা দেখা যায়। তো মানে ব্যাপারটা এরকম যে ওখানে আমরা দেখতাম যে সিনিয়ররা কিভাবে প্রিপারেশন নিচ্ছে বাইরে পিএইচডি করতে যাওয়ার জন্য। তো একটা আর কি প্রুভেন ট্র্যাক থাকে না, আমরা দেখছি ওকে সিনিয়র দাদারা এই জিআরই দিচ্ছে, টুয়েলভ দিচ্ছে, এইটা নিয়ে পড়াশোনা করছে। তো একটা ফ্লোতে চলে এসেছিলাম। তখন ভাবলাম যে ওকে বাইরে পিএইচডি করতে গেলে বাইরে থেকে কিছু একটা ভালো রিসার্চ টেকনিক শিখলে খুব সুবিধে হয়। তো তারপরে ওখানে জিআরই টুয়েলভ দেওয়ার পরে বাইরে পিএইচডি করতে গেলাম ইউনিভার্সিটি অফ কলোরাডো, বোল্ডার। তো ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারে আমি পিএইচডি করেছি। তো ওখানে 2012 থেকে 17 পর্যন্ত পিএইচডি করেছি। এবং বোল্ডারে যে জায়গাটা, ওটা আর কি বোল্ডার জায়গাটা হচ্ছে যে একটা কলোরাডোর একটা খুব ছোট্ট টাউন, কিন্তু চারদিকে রকি মাউন্টেন দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গা। দেখলে ইন্টারনেটে দেখলে বুঝতে পারবে, মানে আর কি পাহাড়ের পাদদেশে খুব সুন্দর বিশ্ববিদ্যালয়। তো আর আমি যে বিল্ডিংটা কাজ করতাম ওটাও খুব ইন্টারেস্টিং, হচ্ছে যে ওটাকে বলে জিলা। তো ওই বিল্ডিংটা আমরা ওই বোস আইনস্টাইন কনডেনসেশন পড়েছি না, মানে ওই বোস আইনস্টাইন কনডেনসেশনের যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন হয়, তো ওই ইনস্টিটিউটটা, ওই রিসার্চ বিল্ডিংটা হয়। তো এবং তার জন্য আর কি নোবেল প্রাইজ দেওয়া হয় 3জন সায়েন্টিস্টকে। তো ওটা খুব আর কি, এবং মানে জানলে অবাক হবে, ওটা খুব ওই একটা বিল্ডিং এর মধ্যে 4জন নোবেল লরিয়েট কাজ করছে। There's a like really huge, hugely popular building in that campus. তো ওখানে আর কি 5 থেকে 6 বছর মতো কাজ করি, পিএইচডি কমপ্লিট করি। তারপরে 2018 আমি যাই এমআইটিতে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো ওখানে 4 বছর কাজ করি, এবং ওখানে ফটোসিনথেসিস নিয়ে কাজ করি, সালোকসংশ্লেষ নিয়ে কাজ করি। কিন্তু আম, আম, তার তারপরে ওখানে 18 থেকে 22 পর্যন্ত এমআইটিতে ছিলাম। তারপরে 22-এর সিজন থেকে আমি ইসরায়েলে চলে এসেছি একটা প্রজেক্টের কাজে। ইসরায়েলে ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স বলে একটা ইনস্টিটিউট রয়েছে, তো সেখানে 1.5 বছর মতো থাকি। তারপরে এই 2025 জানুয়ারি থেকে এই ওহাইও স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি। সো দিস ইজ মাই জার্নি সো ফার। আমি কিছু এইখান থেকে প্রশ্ন করতে চাই যে এই পুরো জার্নিটার মধ্যে আপনি একটু ধাপে ধাপে বলতে পারবেন যে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে? এটা আমাদেরও হতে পারে, কেউ যদি করতে যেতে চায়। তো মেইনলি যেটা সমস্যা হয়েছে আমার ক্ষেত্রে, প্রথমের দিকে কিছু ফিনান্সিয়াল কন্ডিশন ছিল। তখনও মানে এত স্কলারশিপের প্রচলন হয়নি সরকার টরকার থেকে। তো কিন্তু স্কুলে আমার তো ওটা রেসিডেন্সিয়াল কলেজ ছিল, ফিস দেওয়ার নিয়ে কিছু প্রবলেম হতো। কিন্তু আমাদের ওখানে একটা অর্গানাইজেশন ছিল স্বজন বলে, তো ওরা আর কি ওই এলাকায় দুস্থ এবং মেধাবী ছাত্রদের কিছু হেল্প করতো।
তো ওরা আমাকে কিছু সাহায্য করেছিল। তো ওই ফিনান্সিয়াল ব্যাপারটা ওরা কিছুটা সলভ করেছিল। আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। অ্যান্ড তারপরে এরপরে মানে একবার যখন আইআইটিতে আমি মানে চান্স পাই, তখনও টাকা পয়সার একটা প্রবলেম হয়েছিল। কিন্তু যখন একবার কেউ আইআইটিতে চান্স পায় তখন আর কি ব্যাংক লোন খুব সহজে পাওয়া যায়। কিন্তু ওরা ব্যাংক প্যাকেজে ওকে আইআইটি স্টুডেন্ট তাহলে উই ক্যান গেট লোন ব্যাক। হ্যাঁ, হ্যাঁ। তো তখন আর কি আইআইটির অ্যাডমিশন হলে ব্যাংক লোনের কোনো অসুবিধা হয় না। আম, আর তারপরে যখন আমি মাস্টার্স থেকে পিএইচডি তে যাই, তখন যেটা মেন প্রবলেম হয়েছিল ওখানে ইংলিশ প্রফিসিয়েন্সি। তো বাইরে আমি মানে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো ইংরাজি বেশি স্টক ওয়ার্ড ছিল না, ভালো করে উচ্চারণ করতে পারতাম না। সাধারণ জীবনে ব্যবহার হুম, হুম। তো কিন্তু ওইগুলো আর কি, যেমন টোয়েফেল এক্সামে 4টে পার্ট থাকে, রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড আরেকটা রিডিং, রাইটিং, লিসনিং আর একটা পার্ট থাকে, 4টে পার্ট থাকে। তো এইগুলোতে খুব প্রবলেম হতো, এবং ওটাকে খুব রীতিমতো প্র্যাকটিস করতে হতো। জিআরইতেও আর কি, তখন জিআরইতে অনেকগুলো আর কি ইংলিশ ওয়ার্ড, 5,000টা ইংলিশ ওয়ার্ড মুখস্থ করতে হতো। তো এইগুলো মানে আমরা যারা বাংলা মিডিয়াম থেকে যাই, এইগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কারণ ওই বাইরে পিএইচডি করতে গেলে, পার্টিকুলারলি ইউএসএতে, ইউকেতেও হয়তো কোনো কোনো জায়গায়, তো ওই জিআরই আর টোয়েফেল দিতে হয়। তো ওইখানে আর কি বাংলা মিডিয়ামের ছেলেদের অসুবিধা হতো। তো যখন আইআইটিতে পড়ি তখন আর কি ফিনান্সিয়ালের ব্যাপারটা ছিল, যেহেতু ব্যাংক লোন ছিল। আর কিন্তু ওইটার সম্মুখীন হতে হয়েছে। এরপরে এখানে পিএইচডিতে তুমি যদি ইউএসএ তে জয়েন করো তখন আর কি মোটামুটি ভালো স্যালারি পাওয়া যায়। তো একলা থাকার জন্য তো মোর দ্যান এনাফ। কিন্তু আমি পিএইচডি মাঝামাঝি বিয়েও করেছিলাম, কিন্তু একটা সংসার চালাতেও অসুবিধা হয়। তো কারণ বোল্ডারে খুব একটা বেশি খরচ টরচ হতো ওই শহরটায়। কিন্তু আমেরিকায় আর কি যেটা প্রবলেম, যেগুলো আর কি কোস্টাল এরিয়ায় শহর, ধরো ম্যাসাচুসেটস, বস্টন বা এদিকে ক্যালিফোর্নিয়া শহরগুলোতে, ওগুলো তো প্রচুর খরচ বেশি। কিন্তু মিডল অফ দ্য কান্ট্রিতে, যেটা কলোরাডো, অত খরচ টরচ ছিল। আর আর হচ্ছে যে এরপরে তারপরে যখন পিএইচডি হয়ে যায় তখন আর এবার অনেকটা বেশি প্রফেশনাল হার্ডলি, মানে খুবই কম্পিটিটিভ। তো একটা সময় আর কি আমি ঠিক করতে পারিনি যে বাই দেশে ফিরবো না বিদেশে থাকবো। অবভিয়াসলি আমার বাড়ির লোকেরা চাইতো যে আমি যাতে দেশে ফিরে আসছি। আর কিন্তু এটা নিয়ে মানে পরে ডিসকাস করতে পারি তোমার সাথে, যে আমাদের দেশের জব মার্কেটের কি অসুবিধে। তো প্রবলেমটা হচ্ছে যে মানে আমি যখন এমআইটিতে জয়েন করি তখন আমাকে যদি জিজ্ঞেস করতে যে তোমার গোল কি, তখন আমি অবভিয়াসলি বলতাম যে আই ওয়ান্ট টু কাম ব্যাক টু মাই ইন্ডিয়া অ্যান্ড কন্ট্রিবিউট টু সায়েন্স দেয়ার, আমাদের দেশে কিছু ভালো কাজ করব। কিন্তু ইন্ডিয়াটা মানে কেন ভালো ছেলেরা আসতে চায় না, যেটাকে আমরা ব্রেন ড্রেন বলি, তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এখানে মানে ফ্যাকাল্টি হায়ারিং প্রসেসটা না খুবই যাচ্ছে তাই টাইপের, মানে খুব একটা বেশি সিস্টেমেটিক না, এবং অনেকটা টাইম লাগে। কেমন যেন মেধাকে ছাপিয়ে গিয়ে কেমন যেন হাত করে করতে হয় একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এক্স্যাক্টলি ওখানে মেরিটোক্রেসিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় না। মানে আমার একজন পিএইচডি স্টুডেন্ট, তাকে চিনি, তাকে জব পাইয়ে দিই, এরকম একটা ব্যাপার। মানে কাউকে তোমায় জানতে হবে, চিনতে হবে, এরকম একটা অনেকটা ব্যাপার থাকে। মানে অবভিয়াসলি সব রিক্রুটমেন্ট এরকম হয় না, কিন্তু আমি মানে বন্ধুদের কাছ থেকে যেটা শুনি যে তার হয়তো খুব কম প্রোফাইল কিন্তু জব পেয়ে গেছে, কারণ সে অন্য কারো একটা বিগ শটের স্টুডেন্ট। তো এই ব্যাপারগুলো এতে খুব রয়েছে, এবং যার জন্য আর কি আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজন যে ভালো ছেলে মেয়েরা আর কি দেশে ফেরে না, চাইলেও মানে চেষ্টা করলেও। যেমন আমি চেয়েছিলাম যে দেশে ফিরে কিছু ভালো কাজ করব, তো কিন্তু
সবারই তো একটা টাইম লিমিট থাকে বা একটা পেশেন্স থাকে, কারণ আমাকে সংসার চালাতে হবে, জব পেতে হবে। তো you need to choose somewhere. তো সেদিক থেকে আর কি ইউএসএ এর মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইট ইজ হার্ড বাট আই থিঙ্ক ইটস মোর ফেয়ার and like অনেকটা মেরিটোক্রেসির ওপরে চলে, যে if you have some good profile, তোমার যদি ভালো প্রোফাইল থাকে তাহলে জব পেয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ইন্ডিয়াতে মানে শুধু ভালো হলেও হবে না, অনেক কিছু আরো হাত থাকতে হবে আমার মনে হয়। So that was certainly. আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে ভাগ করে নিই যে আমি পরিচিত একজন, নাম তো নিতে পারবো না যেহেতু অনলাইনে একটা পাবলিক ফোরামে কথা হচ্ছে। তিনি পিএইচডি করবেন বা করছেন এরকম একটা পরিস্থিতি ছিল। সে একদম হেলা করে বলছে যে আরে ঠিক আছে, ওখান থেকে মার্কেটের থেকে কটা পেপার কিনে দিয়ে দেবো, চাকরিটা পেয়ে যাবো, এইভাবে আমার জীবন সেট। মানে তার উদ্দেশ্য যে কোনো একটা প্রক্রিয়া হোক করে টাকা এনে জীবনটা সেট করা। বিদ্যার যে আরাধনায় সেখানে কিছু নিজে কন্ট্রিবিউট করা সেরকম কোনো মানসিকতা তার ছিল না। আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রে ভারতে অন্তত আমি এটা দেখতে পারি যে রয়ে ক্ষয়ে যে মানে খেয়ে যদি ভালো থাকতে পারি সেটাই অনেক। আর পিএইচডির মতো একটা পড়াশোনার জায়গাতে সেখানেও যে কি করে চাকরি পেতে পারি সেইটা নিয়ে বেশি চিন্তা। ওটা পিএইচডি তো চাকরির জায়গা না, না ওটা। এক্স্যাক্টলি। তো সেটা আরেকটা মানে তোমার কথা থেকে আমার একটা মনে পড়লো, আমার একজন রুমমেট ছিল, তো সে বলতো যে তার একজন আমার একটা বন্ধু ছিল, তার রুমমেট, সে বলছে মানে সে পিএইচডি তে জয়েন করেছে, মানে বলছে যে তাকে জিজ্ঞেস করি পিএইচডি করে কি করবি, বলছে যে পিএইচডি করে তো টাকা পাচ্ছি, তুই টাকাটা পেয়ে তারপরে জমা করে তারপরে 5 বছর পরে অনেক টাকা জমা হয়ে যাবে, মাছের ব্যবসা করব। তো তো এই আর কি, মানে যে আমরা একটা নলেজ ক্রিয়েট করছি বা সেই নলেজটা কি ইউজ করবো ভালো করে, সেই ব্যাপারটাই নেই। এবং এই কারণ এটা একটা ডিফল্ট প্রসেস হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে মাস্টার্স এর পরে বা ব্যাচেলার্স এর পরে কেউ ভালো জব পায় না। ওকে, সো উই নো দ্যাট বিএসসি এমএসসি তারপর পিএইচডি করি, 5 বছর তো চললো, কিছু বাইরে লাইনে পাবো, তারপরে না হয় দেখা যাবে। So they are not like learning or contributing anything to the science. এটা একটা খুব বড় সমস্যা। আমি যেমন শুধুমাত্র এইটা না, আমি আমার একটা বন্ধু ও মানে ও বাইরে থেকে পড়তে এসেছিল তো একটা জায়গায়, এবার খুব সম্ভবত ব্যাচেলার শেষ করেছেন। সেক্ষেত্রেও ও আমাকে বলছে কি যে আচ্ছা এবার আমি না এলএলবি করবো। বলছে কেন, উকিল হবি? বলছে না, বলে বাবা আরো 3 বছর কোর্সটা হবে, ততদিন বাবা আমার ঘাড়ে চেপে তো খেতে পারবো। আমি আর কি বলবো এই বিষয়ে। আপনি এই বিষয়ে তো বললেন, আমি অনেকটা উদাহরণ আমিও খুঁজে পাচ্ছি যে অবশ্যই যে এরকম সমস্যার সম্মুখীন করতে হবেই আমাদের। যেমন আরেকটা দাদার সাথে আমি তিনি দাদা স্থানীয়, তিনি কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে মনে হয় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে তিনি পিএইচডি করছেন আর কি। তার কাছেও আমি জিজ্ঞাসা করেছিলাম যে দাদাকে জিজ্ঞাসা করেছেন, দাদা তুমি এখানকার আর ওখানকার যে একাডেমিক ফিল্ডেই হোক বা সাধারণ জীবনেই হোক, যে প্রতিবেশী যাদের সাথে আমরা থাকি, মানসিকতার কি একটা তফাৎ খুঁজে পাও, সেই প্রশ্ন আপনাকে আমি করতে চাইছি। একাডেমিক আমার যেটা এখানে মনে হয় যে আমি এখানে আমার পিএইচডি স্টুডেন্ট রয়েছে 4 জন, বা এখানে আমি আমার থ্রু আউট এখানে 10 বছরের আমেরিকান লাইফে অনেক লোকজনের সাথে দেখেছি। তো তারা যখন কিছু করে, তারা কোনো কিছু চাপে পড়ে করে না, তাদের যেটা ভালো লাগছে সেটাই করে। কেউ বললো যে ওকে এটা এখন ট্রেন, এখন ডাক্তারি ট্রেন, এখন ইঞ্জিনিয়ারিং ট্রেন, ওরকম ওই ট্রেনে চলে না, তাদের যেটা ভালো লাগছে সেটাই করে প্রথম কথা। আর তাদের সবারকেই যে পিএইচডি করে প্রফেসর হতে হবে এই নয়। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, মোটামুটি আমার মনে হয় যারা 10 থেকে 20% স্টুডেন্ট তারা বলবে যে আই ওয়ান্ট টু বি ইন একাডেমিয়া, আমি প্রফেসর হবো। ম্যাক্সিমামই যারা পিএইচডি করছে তারা বলবে আই ওয়ান্ট টু গো টু ইন্ডাস্ট্রি। কারণ এবং আমার পিএইচডিটা করার লক্ষ্য হচ্ছে যে আমি কিছু হার্ড স্কিল শিখছি,
যেটা আর কি পরে আমার কোনো মেডিকেল ইন্ডাস্ট্রিতে বা ড্রাগ ইন্ডাস্ট্রিতে বা অন্য কোনো টেকনোলজিক্যাল যে কোনো ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার কোম্পানি হোক বা আরো মানে ব্যাটারি কোম্পানি, সাস্টেনেবল এনার্জি কোম্পানি, কত ধরনের কোম্পানি রয়েছে, সেখানে আমি কিছু কন্ট্রিবিউট করবো। তো বা সেখানে যাবো। তো এখানে যারা পরে তারা ম্যাক্সিমামই চায় যে কোনো ইন্ডাস্ট্রিতে তারা জয়েন, এবং এখানে সেই ইন্ডাস্ট্রিয়াল ফেসিলিটিটা রয়েছে। ধরো ভাগের প্রায় ৮০ ভাগ স্টুডেন্টই ইন্ডাস্ট্রিতে জয়েন করে এবং তারা পিএইচডি যে এটা শিখলো সেটা কিন্তু বাস্তব জীবনে অ্যাপ্লাই। আমাদের কি হয়, আমাদের ইন্ডিয়ান একাডেমি ইজ টু মাচ একাডেমিক। আমরা পিএইচডি করছি কারণ কিছু পেপার পাবলিশ করবো, পেপার পাবলিশ হয়ে গেলে আমি আমার একটা জব পাবো। পেপারে পাবলিশ করলাম যে কিছু একটা ফাইন্ডিং, এটা নিয়ে আর ইন্টারেস্ট, যে এটা নিয়ে আমরা কিছু একটা প্রোডাক্ট বানাই, রাইট? এটা যাতে মানুষকে কাজে লাগে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা একটা ভালো বানানোর একটা মেথড বানিয়ে, তাহলে আমি এটা নিয়ে একটা কোম্পানি বানাই, বানানোর একটা কোম্পানি বানাই। এই ব্যাপারটা আমাদের ইন্ডিয়ান ছেলেমেয়েদের ব্ল্যাক ইন্ডাস্ট্রি এইতে এখানে লোকেরা বেশি প্রেফার করে এবং এরা যে নলেজটা যেটা শিখে দিয়েছে সেটা ইউটিলাইজ করে রিয়েল লাইফে। তো এটা একটা ওয়ান অফ দ্য মেন। আমি একটা উদাহরণ যেমন টানতে চাই এখানে, যে এখানে একটা আমি জিনিস দেখি যে কারোর মানে আমরা কি করি সাধারণত, কোনো পরিষেবা বা কোনো পণ্য দ্রব্য দিই, তার বিনিময়ে আমরা মাইনে পাই, অবশ্যই সেটাই পাওয়া উচিত। এখানে অন্যরকম মানসিকতা, আমি কি দেবো না জানি না, আমি এই পরীক্ষা ক্র্যাক করব এবং গিয়ে সমাজের ঘাড়ে চেপে বলবো। কারণ সমাজে তো কিছু লোক আছে যারা কন্ট্রিবিউট করে, অবশ্যই ব্যবসায়ী হোক, সে মাঝি হোক, সে যাই কন্ট্রিবিউট করে, এবং আমি কি সরকারি কোনো পদস্থ কর্মী হিসাবে যাব, কোনো কাজ করব না এবং একটা টাকার অংশ সমাজ থেকে কেড়ে নেব। এই হচ্ছে একটা ভালো মানসিকতা। আপনি যেটা বললেন, সেখানে প্রত্যেকটা ব্যক্তি যে পিএইচডি থেকে শিখুক, যেখান থেকে শিখুক, ইন্ডাস্ট্রিতে যাচ্ছে এবং কিছু কন্ট্রিবিউট অবশ্যই করছে, তাতে দেশটা অবশ্যই এগিয়ে যাচ্ছে। তার জন্য ইউএসএ প্রথম শক্তিধর দেশ পৃথিবীর, এমনি কারণে তো না। সেটাই এক্স্যাক্টলি। তো ওই মাইন্ডসেটটা খুব মানে আমাদের দেশের স্টুডেন্টদের আমি দেখেছি খুব ল্যাকিং। যে আমি যে একজন পিএইচডি, সে আই ক্যান ডু এনিথিং, সো আই ডোন্ট ওয়ান্ট টু বি এ লায়াবিলিটি অফ দ্য, তো আই ক্যান মেক মাই ওন ফরচুন। এই ব্যাপারটা, ওই কনফিডেন্সটা আমার মনে হয় আমাদের দেশের ছেলেদের কম। হতে পারে ইনফ্রাস্ট্রাকচারও কিছু খামতি। এক্স্যাক্টলি, ইনফ্রাস্ট্রাকচারও খামতি। আমাদের আর কি সোসাইটিটা সেভাবে গড়ে ওঠেনি। মানে কেউ যদি বলে যে আমি একটা স্টার্ট আপ করবো, হাজার রকমের বাধা বিপত্তি আসবে, এবং কিন্তু সেই তুলনায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, পার্টিকুলারলি ইউএসএ, হিস্টোরিক্যালি দে আর মোর লাইক সাপোর্টিভ। তোমার সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তুমি যদি একবারও স্টার্ট আপ যদি ফেল করে, তাহলেও আর কি তুমি উঠে দাঁড়াতে পারবে। তো কোনো তোমার স্টিগমা থাকবে না, তুমি আবার এই ব্যাপারগুলো থাকে। কিন্তু আমাদের ওখানে মনে হয় যে ওকে, আমি এটা ব্যবসাটা করতে শুরু করলাম, কিন্তু যদি প্রথম কথা লোকে বলবে চাকরি পাইনি বলে ব্যবসা করছে। সেকেন্ড কথা হচ্ছে যে যদি একটা কোম্পানি ফিনান্সিয়াল লস হয়, তাহলে আর উঠে দাঁড়ায়। কিন্তু একটু তো রিস্ক নিতেই হয়, কিন্তু ওখানে রিস্ক টেকিং মেন্টালিটিটা এখানে লোকজনদের রয়েছে। ওকে, ঠিক আছে, লাইফ তো একটাই, যদি একবার রিস্ক, যদি একটা ফেল করি, যদি আমি ক্লিক না করে, ইটস ওকে। এই লং টেকিং এবিলিটিটা আমার মনে হয়। আমিও যেমন ধরুন এখান থেকে মানে পডকাস্ট বা ইউটিউব থেকে সেরকম কোনো ইনকাম হলো না, ঠিক আছে, সাইড ব্যবসা থাকবে, সমস্যা কিছু নেই তো, না ভালো লাগে আমার। এক্স্যাক্টলি, আমিও যখন এটা শুরু করেছিলাম, আমার মনে হয়েছিল যে আই এম কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি। তো আমার কেউ পেচেক আসবে, আই এম নট লাইক হোপিং ফর দ্যাট, বাট আই ফিল গুড ডুইং দিস। আমার মনে হয় তোমার ক্ষেত্রে সত্যি, তুমি লোকজনের সাথে কথা বলছো, তোমার মনে হচ্ছে যে
তুমি একটা কিছু কন্ট্রিবিউট করছো, অ্যান্ড আই এগ্রি উইথ দ্যাট। এবং এই যে ফিলিং, দ্যাট ইজ মাচ মোর ভ্যালুয়েবল। হুম, এই বিষয়টা তো বুঝলাম। আপনি অন্য কোনো তফাৎ যদি তুলে ধরতে চান অবশ্যই। ওই ছেলেদের মেন্টালিটির কথা হচ্ছে যে তারা কিছু নলেজটাকে কন্ট্রিবিউট করে এবং একটা রিস্ক টেকিং মনোভাব। এবং এখানে আরেকটা জিনিস দেখেছি যে ইন জেনারেল মানে ছেলেমেয়েরা খুব এখানে কলেজটা না খুব কস্টলি, হ্যাঁ, মানে অনেক লোন নিয়ে পড়তে হয়। এবং এবং কিন্তু কলেজ পাস করার পরে তাকে ওই লোনটা শোধ করতে হয়। এবং কিন্তু এখানে একটা সিকিউরিটি রয়েছে যে তুমি কলেজ এডুকেটেড হলে এখানে ভালো জবের কোনো অসুবিধা হয় না, আনলেস তুমি কোনো অ্যালকোহলিক বা ড্রাগ অ্যাডিক্ট না হও, তাহলে তুমি একটা ভালো চাকরি পেয়ে যেতে পারো এবং খুব ভালো মাইনের চাকরি পাবে। কিন্তু এখানে কলেজ এডুকেশনটা খুব কস্টলি, এবং সেই জন্যে ছেলেমেয়েরা খুব সিরিয়াস, হুটহাট করে কোনোভাবে কোনো রাজনৈতিকভাবে জড়িয়ে পড়ে না, কারণ তারা জানে যে নিজের দিনা করে এটা পড়াশোনাটা করছে, সো দে নো দেয়ার ভ্যালু। আমি একটা ঘটনার কথা বলছি তাহলে ক্লিয়ার হবে। আমি যখন ফার্স্ট পিএইচডিতে জয়েন করি 2012-এ, তো আমাদের প্রথম বছরের স্যালারিটা আসে আমাদের কলেজে পড়াতে হয়, মানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে, যারা বিএসসি স্টুডেন্টদেরকে। তো এরপরে আমার কিছু পড়ানোর অ্যাকসেন্টের জন্যে আমার প্রচুর ইন্ডিয়ান অ্যাকসেন্ট ছিল, এখন মনে হয় একটু চেঞ্জ হয়েছে, কিন্তু তখন আর কি ইন্ডিয়ান অ্যাকসেন্টের জন্য অনেক স্টুডেন্ট বুঝতে পারছিল না। তো তারা কমপ্লেন করে, তারা হেড অথরিটিকে কমপ্লেন করে যে অমুক টিচারের পড়া আমরা বুঝতে পারছি না। তখন আমাকে ডাকা হয় এবং আমি ওদের হেডের অফিসে যাই। তখন ওরা মানে ওই যিনি হেড ছিলেন একটা কথা বলেছিলেন যে দেখো, এখানে যারা পড়তে আসে তারা নিজেদের পয়সা খরচ করে পড়তে আসে, এবং অনেকেই এই তাদের পড়াটাকে সাপোর্ট করার জন্যে ছোটোখাটো জবও করে। কেউ ধরো রেস্টুরেন্টে, কলেজের স্টুডেন্টরা, এবং তাদের বাবা মারা ওয়েলদি, কিন্তু তাতেও তারা আর কি বাবা মার কাছ থেকে না হেল্প না নিয়ে নিজেদের পকেট মানির জন্যে কোনো রেস্টুরেন্টে সার্ভিং এর কাজ করে, বা কারো গলফ এতে ঘাস পরিষ্কার করে দেওয়ার কাজ করে। তো সেই সমস্ত করে তারপরে তারা কলেজে আসছে। সো দে ওয়ান্ট এ কোয়ালিটি এডুকেশন, রাইট? সো আইদার যেহেতু তোমার এটা অ্যাকসেন্টের প্রবলেম হচ্ছে, আমরা তোমাকে একটা ট্রেনিং দিচ্ছি, কিন্তু think about this and try to do your job really well. এটার থেকে আমি দুটো জিনিস বলবো যে হাউ মাচ সিরিয়াস দেয়ার, মানে আমি একটা পয়সা দিচ্ছি, আই ওয়ান্ট সাম গুড সার্ভিস, যাতে পড়াটা ভালো হয়। সেকেন্ড হচ্ছে যে যে কোনো কাজ, যেহেতু আমি কলেজে পড়ছি, ভালো কলেজে মানে আমি রেস্টুরেন্টে সার্ভ করতে পারবো না, বা এই এই মানসিকতাটা সেটাও ওর বিষয়। আবার হচ্ছে এরা নিজেও জানে যে পরীক্ষা আমি আমার পাশের ছেলেটা বা মেয়েটা একটা টুকে লিখেছি, এটাও জানে যে আমি ক্লাস করিনি কোনোদিন, আবার ভাবটাও রয়েছে যে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা বড় অসাধারণ জিনিস। তো সেটাই, আমাদের যদি একটা ভালো ডেভেলপ কান্ট্রি হতে হয়, তো ডেভেলপ কান্ট্রি তো বিল্ডিং দিয়ে হয় না, সেখানের মানুষ নাগরিক কিরকম, কতটা অনেস্ট, কতটা হার্ড ওয়ার্কিং, সেগুলো দিয়েই হয়। তো এবং সেটা সেই ছাত্র জীবন থেকেই আসে। তুমি এক্সপেক্ট করতে পারবে না যে টুকলি করে লিখছে সে যদি পরে মিনিস্টার হয় সে ঘুষ নেবে না, তাই না? তো এই যে এথিক্যাল ব্যাপারটা আমার মনে হয় স্টুডেন্ট লাইফ থেকে তাদের এবং হার্ড ওয়ার্কিং মেন্টালিটিটা আসা দরকার, এবং কোনো কাজ যে ছোট নয়, এই ব্যাপারটা আমি এখান থেকে কিন্তু শিখেছি। এবং কারণ আমাদের এখানে ঘর পরিষ্কার করা থেকে বাসন মাজা থেকে এখানে তো ডোমেস্টিক ওয়ার্কার পাওয়া যায় না, মানে কাজের লোক পাওয়া যায় না, নিজেদেরকেই করতে হয়। এবং প্রত্যেকটা কাজের যে ভ্যালু রয়েছে এবং মূল্য রয়েছে, সেটা, এবং কোনো কাজ যে ছোট নয় সেটা সেটা এখানে যারা স্টুডেন্ট বা এখানে লোকজনদের সাথে কথা বলে আমার মনে হয় এখানে অনেক খারাপ দিক রয়েছে, সেগুলো যাচ্ছি না, কিন্তু ভালো দিকগুলো যেটা সেগুলো এটাই আর কি, দে ভ্যালু দেয়ার
work, and most of the time people are honest and straightforward. এই বিষয়টা আমিও নতুন জানলাম যখনকার লোকের মানসিকতা অনেক ভাবে যে আমেরিকায় হয়তো সবাই বিলাসবহুল জীবনযাপন করে ইত্যাদি। না, অনেকে 2-3টে জব করে তাদের ফ্যামিলি চালায় এবং উইকেন্ডে জব করে, কারণ এখানে পার্টিকুলারলি ইনফ্লেশন এখন অনেকে আর কি যারা লো ইনকাম তাদের অসুবিধা হচ্ছে। তো একটা ছেলে মেয়ে মানুষ করা এবং তাদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়া খুবই কঠিন। মানে ইউরোপের অনেক কান্ট্রিজ এই তুলনায় অনেক রিল্যাক্স, এখানে লোকেদেরকে অনেকটাই পরিশ্রম করতে হয় এবং সমস্ত কাজ নিজেকে করে নিতে হয়। তো ভালো দিকগুলোই রাখলাম, কারণ খারাপ দিকগুলো আমরা অনেক জানি, যে ড্রাগ অ্যাডিকশন থেকে শুরু করে বন্দুকের যে that's from the main problem. Yeah, you're right. ঠিক আছে, আমরা বেশ একটা ওভারভিউ পেলাম মানে ওখানকার সমাজের সাথে এখানকার তফাৎ। আস্তে আস্তে দেখি জেনারেল আলোচনা ছেড়ে আপনার কাছে জানতে চাইবো যে প্রথমত আপনার পড়ানোর বিষয়টা কি, আর আমার মতো দর্শক মন্ডলীকে একটু বোঝানোর চেষ্টা করবে। হ্যাঁ, এই পড়ানোর বিষয়টা নিয়ে আমার বলতে খুব ভালো লাগে, কারণ এটা আমার খুবই পছন্দের জায়গা। তো আমার তো ব্যাকগ্রাউন্ড কেমিস্ট্রিতে, তো আমার মনে হয়েছে যে আমার এই আমি আমার কারেন্ট ল্যাবে কি কাজ করি সেটা নিয়ে বলছি, মানে আমার রিসার্চ ল্যাবে। তো আমার বেসিক্যালি 2-3টে ফোকাস এরিয়া রয়েছে এবং তার মধ্যে মেইন ফোকাস এরিয়াটা হচ্ছে যে কেমিস্ট্রিটাকে ইউজ করে কিভাবে আমরা অনেকগুলো যে পলিউশন রয়েছে, প্লাস্টিক পলিউশন, এয়ার পলিউশন, তো এই পলিউশনগুলোকে বা ক্লাইমেট চেঞ্জটাকে কিভাবে ট্যাকেল করতে পারি, সলভ করতে পারি। তার মধ্যে একটা প্রজেক্ট আমি বলছি যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড নাও ইট ইজ ইন প্লাস্টিক পলিউশন। হ্যাঁ, তুমি মানে প্লাস্টিক তো খুব মানে রিসেন্ট মডার্ন ইনভেনশন, 1950 সাল থেকে এটা শুরু হয়, 1970 দিকে এর ব্যবহারটা পিকে আসে। কিন্তু এটা একটা মানুষের তৈরি সৃষ্টি একটা পলিমার, রাইট? আমরা পলিইথিলিন বলি, ইথিলিন মলিকুলগুলোকে জুড়ে জুড়ে পলিইথিলিন হয়। আবার যে কোক বটলগুলো আমরা প্লাস্টিকের ইউজ করি সেটা একটা পলিএস্টার, এটা পলিইথিলিন টেরাফ্থালেট বলে, ওটা একটা পলিমার, কিন্তু অনেকটা হার্ড পলিমার। তো এইগুলো তুমি যদি নেচারে রেখে দাও তো 100 থেকে 400 বছর লাগে ডিগ্রেড করতে। পলিইথিলিন ব্যাগ যেটা আমরা 5 মিনিটের জন্য ব্যবহার করি, তো ওটা পরিবেশে থাকলে ওটা ডিগ্রেড করতে মানে নষ্ট হয়ে মাটিতে মিশে যেতে প্রায় 100 বছরের বেশি লাগে, 1 শতাব্দী। মানে আমি তো জানতাম যে মানে এভলিউশন এমন কিছু দেয়নি যা প্লাস্টিককে মানে ডিগ্রেড করাবে, মানে 400 বছরও হয়। হ্যাঁ, তো সায়েন্সে ইম্পসিবল কিছু নয়, মানে এটা অনেকটাই সব রিয়াকশন না কাইনেটিক্স, কোনো কাইনেটিক্স খুব স্লো হয়, কোনো ফাস্ট হয়। এবার যেটা খুব স্লো হয় সেটাকে আমরা বলি নিয়ারলি ইম্পসিবল, রাইট? তো মানে হয়, রেখে দিলে হয়, কিন্তু খুব স্লো হয়। মানে কোনো ব্যাকটেরিয়া করে সেই জায়গাটা পেয়ে যাচ্ছে। কিছু কেমিক্যালিও ডিকম্পোজ হয়ে যেতে পারে সানলাইট লেগে বা এয়ার ময়েশ্চার, তো ফাইনালি ওটার সারফেসটা না অনেকটা রাফ হয়ে যায়। এবার রাফ এই ধরনের আর কি সূর্যালোক, ধরো জল, বাতাস, অক্সিজেন, এই সমস্ত সংস্পর্শে সারফেসটা একটু রাফ হয়ে যায়, তার ফলে ব্যাকটেরিয়াদের অ্যাটাক করতে সুবিধা হয়। তো এটা এইভাবে আর কি ন্যাচারালি ডিকম্পোজ করতে প্রায় 100 বছর লাগে। কিছু মেকানিক্যাল ভাবে করানো যেতে পারে, কিন্তু তাতে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, অনেকটা এনার্জিও লাগে, পুড়িয়ে দিলে তো অবভিয়াসলি খুব টক্সিক গ্যাস উৎপন্ন হবে। তো কিন্তু রিসেন্টলি কিছু সায়েন্টিস্টরা ওই প্লাস্টিক ডিগ্রেডিং এনজাইম খুঁজে পেয়েছে। ওরা কি করেছিল, জাপানের একটা কিছু সায়েন্টিস্ট কোনো একটা ওই প্লাস্টিকের যে ডাস্টবিনগুলোতে ওরা খুঁজে কিছু ব্যাকটেরিয়াল কলোনি ওরা আবিষ্কার করেছে। তো সেইগুলো ওরা পিউরিফাই করে ব্যাকটেরিয়া এগুলোকে দেখেছে যে এক ধরনের ব্যাকটেরিয়া তো প্লাস্টিকটাকে ডিগ্রেড করছে, কিন্তু যেটা 100 বছর লাগছিল সেটা ওরা 3 মাসে ডিগ্রেড করে দিচ্ছে, which is really huge. তো মানে রিয়াকশনটাকে ওরা ফাস্ট করে দিচ্ছে, বুঝতে পারছো? তো কিন্তু
ও মানে মানে ডিগ্রেড করছে একটা ব্যাকটেরিয়া, কিন্তু ওই প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করছে আরেকটা ব্যাকটেরিয়া, এরকম কোন ব্যাপার? নো, এটা টোটাল একটা ডিফারেন্ট ব্যাকটেরিয়া, ডিফারেন্ট একটা স্ট্রেন। তো তারা একটা এনজাইম, কেমিস্ট্রিতে বলে উৎসেচক, বাংলায় বলে এনজাইম, একটা এনজাইম রিলিজ করছে যেটা দিয়ে ওই প্লাস্টিকটা ডিগ্রেড হয়ে যাচ্ছে। দেখো আমাদের যে পলিস্যাকারাইড বা গাছের ছাল, এইগুলো এক ধরনের পলিমার। হ্যাঁ, আমরা যেটা পলিমার বলি, যেটা হচ্ছে অনেকগুলো মলিকুলকে একসাথে জুড়লে মোনোমার, সিঙ্গেল ইউনিটটাকে বলে মোনোমার। অনেকগুলো মোনোমার যোগ করে পলিমার হয়। এবার অনেকগুলো ইথিলিন মলিকুল যোগ করে পলিইথিলিন হয়। তো ওই গাছের ছাল টাল বা আরো অনেক কিছু ন্যাচারাল পলিমার রয়েছে, পলিস্যাকারাইড, সেইগুলো কিন্তু ডিগ্রেড করতে পারে আমাদের ব্যাকটেরিয়ারা। কিন্তু কারণ এগুলো এই গাছটা যেগুলো মিলিয়ন্স অফ ইয়ার্স আমাদের সোসাইটিতে রয়েছে, এবং সেই জন্য ব্যাকটেরিয়ারা তাদের একটা ওয়ে খুঁজে পেয়েছে এগুলোকে কিভাবে ডিগ্রেড করতে হয়। কিন্তু যেহেতু পলিইথিলিন বা প্লাস্টিক এগুলো খুব রিসেন্ট ইনভেনশন হিউম্যান, তো এইগুলো ব্যাকটেরিয়ারা এখনো রপ্ত করে উঠতে পারে। তো আমার একটা আমি যে নিয়ে এখন রিসার্চ করছি, যেটা ওই যে ব্যাকটেরিয়াটা আমি বললাম যে পেটেজ একটা এনজাইম, ওটা যারা আর কি ওই 3 মাসের মধ্যে ওটা প্লাস্টিকটাকে ডিগ্রেড করে দিচ্ছে। তো আমি চেষ্টা করছি যে ওটা, প্রথম কথা হচ্ছে যে আমি জানতে চাইছি ওটা কিভাবে করছে। প্রথম কথা কোনো নতুন কিছু ডিজাইন করতে গেলে আগে তোমায় জানতে হবে যে 100 বছর থেকে ওটা 3 মাসে ওটা ডিগ্রেড করে দিচ্ছে, যে এত বেশি ইমপ্রুভমেন্ট ওটা কিভাবে করছে, এটা মলিকুলার লেভেলে লোকেরা এখনো বুঝতে পারে। তো এবার আমি ওটা প্রথমে চাইছি যে আমার কেমিস্ট্রি নলেজ বা স্পেকট্রোস্কোপি দিয়ে বোঝার চেষ্টা করছি যে ব্যাকটেরিয়াটা কিভাবে করছে। এবার সেটা যদি আমরা জানতে পারি, তো আবার নেক্সট টার্গেট হবে যে ওটাকে 3 মাসের জায়গায় কি করে 1 ঘন্টায় বা 10 ঘন্টায় ওটা আমরা ডিগ্রেড করতে পারি, ওটাকে আরো বেশি ফাস্ট করি। ওকে, সো আমরা যদি ওই প্রসেসটাকে কপি করতে পারি 100 বছর থেকে 3 মাস, ওটা কোনো একটা ভাবে ওটা ব্যাকটেরিয়াগুলো করছে, এবার ওটা যদি ওদের ব্যাকটেরিয়াটা কিভাবে কাজ করছে ওটা বুঝতে পারি, তাহলে 3 মাস থেকে আমার টার্গেট হচ্ছে যে অ্যাটলিস্ট 10 ঘন্টা বা 5-6 ঘন্টার মধ্যে যাতে প্লাস্টিকটাকে ডিগ্রেড করে ফেলতে পারি। তো তাহলে কি হবে, একটা প্লাস্টিক পলিউশনের যে সমস্যাটা, একটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে এটা করতে পারবো। এবং নট অনলি দ্যাট, তুমি যদি টেরিথেলিক অ্যাসিড এই কোক বটলগুলো দেখো, কোক বটলে যেটা প্লাস্টিকটা থাকে ওটা পলিটেরিথেলিক অ্যাসিড। এবং ওইটাকে আমরা যদি ব্রেক করতে পারি, তো তখন একটা টেরিথেলিক অ্যাসিড বলে অন্য একটা অ্যাসিড উৎপন্ন হয়, এবং সেইটা আবার হচ্ছে যে রাসায়নিক সার তৈরির কাজে ব্যবহার হতে পারে। তো মানে উইন উইন সিচুয়েশন হতে পারে যদি আমরা এটা করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা খুব এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে প্লাস্টিকটাকে ডিগ্রেড করতে পারি, ভেঙে ফেলতে পারি, এবং ভাগার ফলে যে একটা একটা জিনিস পাবো, সেটাকে আমরা আবার সার তৈরির কাজে ব্যবহার করতে পারি। তো এইটা আর কি একটা প্রজেক্ট। অসাধারণ ব্যাপার। মানে আমরা মাঝে মাঝে ভাবি কি যে, আমি সেই কনফুসিয়াসের কথা বা গান্ধীজির কথা মনে পড়ছে যে মানুষ নৈতিক হলে প্লাস্টিক বর্জন মানে করবে, হয়তো মানে অন্য অন্য নৈতিকতার কথা বলেছিল, কিন্তু নৈতিকতা সত্যি আসে না, এভলিউশন সেটা দেয়নি, কারণ সেলফিশ না হলে তুমি বাঁচতে পারবে না। তো কেউ ওই অতিরিক্ত টাকা দিয়ে প্লাস্টিকের জায়গায় অন্য কোনো দামি মানে ক্যারিয়ার ব্যবহার করতে চায় না। তো এটা মানে আপনাদের মতো লোকেরা যে সেই জিনিসটাকে পেরিয়ে যে ঠিক আছে আপনারা করুন, আমরা ঠিক ডিগ্রেড করে দেবো, সাধারণ বিষয়। না না, সেটাই আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে আজ থেকে এটা প্লাস্টিকগুলোকে ব্যবহার করবে না, কিন্তু অলরেডি আমাদের পৃথিবীতে যে পরিমাণে জমা রয়েছে, কোনো সমুদ্রে প্লাস্টিক বসে, তো এত পরিমাণে জমে রয়েছে, সেইগুলোকেও যে আমরা কিভাবে ডিগ্রেড করবো, এবং তাতে জলজ বিভিন্ন প্রাণীদের প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের ফুড চেনে মাইক্রোপ্লাস্টিক চলে আসছে, তো এগুলো তো ক্ষতি হচ্ছে না। তো অলরেডি যেটা রয়েছে সেটাকে তো ডিসপোজ করার কোনো ভালো উপায় নেই। যত প্লাস্টিক হয় তার 10% রিসাইকেল হয়, আর 90% হচ্ছে যে মানে আনট্রিটেড থাকে এবং ল্যান্ডফিল বা সমুদ্রে চলে যায়। তো আমাদের ইকোসিস্টেম সাংঘাতিকভাবে এটা বিপন্ন হচ্ছে। তো অবভিয়াসলি আমাদের চেষ্টা করা উচিত যেটা প্লাস্টিক লোকেরা বর্জন করে, এবং বায়োডিগ্রেডেবল প্লাস্টিক নিয়ে অনেক গবেষণা হয়, যে আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করছি সেটা না করে এমন প্লাস্টিক ব্যবহার করে যেগুলো ডিগ্রেড হয়ে যেতে পারে।
সো যেখানে মার্কেট এটা ইকোনমিক্যালি সম্ভব নয়, লোকেরা অবভিয়াসলি কেউ বেশি পয়সা দিয়ে এগুলো কিনবে না। বা আমি এই দেখছিলাম বিয়ে বাড়িতে রাইট কত প্লাস্টিক হয়, এবং আমি যখন করবো যে আমাদের কারোর এই ধরনের অনুষ্ঠান হবে, আমরা তো আমাদের কোয়ালিটির কথা ভাববো, তাই না? উই উই আর নট দ্যাট রিচ, সো আমাদের ওটা ভাবতে হবে যে কোন কম পয়সায় কি করে হবে, এবং কম পয়সার কথা বলে এই পেট্রোলিয়াম বেস প্লাস্টিক গুলো খুব চিপার, কিন্তু এর ইকোনমিক কস্টটা খুব বেশি হয়। তো সেই জন্য আর কি এই প্রজেক্টটা আর কি আমরা নিয়েছি যে কিভাবে ওটাকে আর কি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে ওটাকে ডিগ্রেড করে ব্যাকটেরিয়া দিয়ে। তো দ্যাটস ওয়ান অফ দ্য প্রজেক্ট, এটা কাজ করছি। আর একটা হচ্ছে যে সালোক সংশ্লেষ, এই মানে সালোক সংশ্লেষটা আমার খুব খুব কাছের জিনিস, কারণ আমার বাবা এখনো চাষ করেন এবং তারা চাষ করে খুব আনন্দ পায়। কিন্তু আমি আর কি যখন এমআইটিতে কাজ করি তখন আর কি ওই সালোক সংশ্লেষ প্রসেসটা মলিকুলার লেভেলে কিভাবে হয় সেটা নিয়ে গবেষণা করতাম। এই একটা চ্যাপ্টার বায়োলজিতে না আমি মাঝে মাঝে বলে হ্যাঁ ঠিক আছে পরীক্ষার আগের দুদিনে পড়ে নেবো। জিনিসটা খুব মানে ভালো লাগে আমার, যে আমিও যদি সালোক সংশ্লেষ করতে পারতাম আমার মাসিক কত খরচ কমে যেত। কিন্তু মনেও থাকতো না যে ঠিক আছে 4 কার্বন সাইকেল 3 কার্বন সাইকেল সব ঠিক আছে, শেষে কি বলি এখনো মনে নেই। সেটাই। তো এখন পার্টিকুলারলি আমাদের ওয়ার্ল্ড পপুলেশন এত হাই হয়ে গেছে, প্লাস এগ্রিকালচার ল্যান্ড বা খুব কমে যাচ্ছে, কারণ আইদার ফর আরবানাইজেশন, নতুন বাড়ি হচ্ছে, তুমিও দেখবে তোমার আশপাশে যেগুলো জমি ছিল সেগুলোতে লোকেরা বাড়ি করছে, রাইট? তো চাষের জমি কমে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং হতে হবে, নাহলে লোকেরা চাকরি পাবে কোথায়? There's nothing wrong about that. কিন্তু তারপরেও আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য না ওয়েদারটা খুব এরাটিক হয়ে যাচ্ছে, কখনো প্রবল বন্যা, প্রবল খরা, এবং ভবিষ্যতে আর কি লোকেরা প্রেডিক্ট করছে যে এটার ফ্রিকোয়েন্সিটা আরো বেশি হাই হবে, এবং তাতে আর কি প্রোডাক্ট ইল্ড মানে ক্রপ ইল্ড অনেক কমে যেতে পারে। এবার তুমি রাসায়নিক সার দিয়ে আফটার সার্টেন লেভেল জমির উর্বরতা বাড়াতে পারো, কিন্তু সেখানেও আর কি জমির অ্যাসিডিটি নিয়ে প্রবলেম হবে, রাইট? যেটা পাঞ্জাবে হয়েছে। তারও একটা রাসায়নিক সার ব্যবহার করার একটা লিমিট রয়েছে, কিন্তু আবার খুব অর্গানিক ভাবে করলেও শ্রীলঙ্কার মতো অবস্থা হতে পারে, আমরা এনাফ ফুড প্রডিউস করতে পারবো না। সো উই হ্যাভ টু ইউজ ফার্টিলাইজার, উই হ্যাভ টু বাট উই হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। তো সায়েন্টিস্টরা কিভাবে ফটোসিনথেসিসের ইল্ডটাকে বা ক্রপ ইল্ডটাকে, চাষের যে ইল্ডটাকে সেটা বাড়ানো যায়, উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়, তো অন্যভাবে চেষ্টা করছে। একটা ভাবে হচ্ছে যে গাছ কিন্তু খুব বুদ্ধিমান, হ্যাঁ, বা বুদ্ধিমতী, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমই নেই। তো বেসিক্যালি হচ্ছে যে ওরা এই যে যখন ক্লাউডি ডেজ থাকে তখন সানলাইট কম থাকে, তখন ওরা ম্যাক্সিমাম যে সূর্যালোকটা ব্যবহার করে নিতে চায়। আবার যখন খুব রোদ হয়, সানি ডেজ হয়, তখন অতটা সূর্যালোক ওদের লাগে না, হ্যাঁ, কিছুটা ওরা ডিসকার্ড করে দেয়, ওদের এফিসিয়েন্সিটা কমে যায়। তো এরা কম এফিসিয়েন্সি বেশি এফিসিয়েন্সি এটার মধ্যে সুইচ করে দিনের বিভিন্ন সময়। এবার সায়েন্টিস্টরা সেটা অঙ্ক করে দেখেছেন যে আমরা যদি সুইচিংটা রেটটাকে বাড়াতে পারি, যে যখন ক্লাউডি ডেজ হয়ে গেল, মানে যখন মেঘলা হয়ে গেল তখন এফিসিয়েন্সিটা হাই হয়ে গেল তাড়াতাড়ি, আবার যখন সানি ডেজ হয়ে গেল এফিসিয়েন্সিটা কমে গেল। তো এই যে ফটোসিনথেটিক এফিসিয়েন্সি যেটা ফ্লাকচুয়েট করছে, সেটা যদি খুব ফাস্ট হয় তাহলে আমরা 30% মতো আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া বেশি করতে পারি। এবার এটা তুমি যে টিউনিংটা কিভাবে করবে, রাইট? এগেইন ইউ হ্যাভ টু নো দ্য মেকানিজম, এটা প্ল্যান্ট কিভাবে করছে সেটা জানতে পারলেই না তবে তুমি ওটাকে চেঞ্জ করতে পারবে যে ওটা কিভাবে ফাস্ট করা যায়। তো আমার এমআইটিতে কাজটা ছিল ওইটা, যে মলিকুলার লেভেলে, কেমিস্ট্রি লেভেলে একবারে পুরো ওদের অ্যান্টেনা কমপ্লেক্স রয়েছে, আমরা যেমন টিভিতে অ্যান্টেনা দেখি, রাইট? আমরা সিগন্যালটাকে এনহ্যান্স করি, সিগন্যালটা আসছে ফ্রিকোয়েন্সি, ওটাকে আমরা কনসেন্ট্রেট করে এটাকে আমাদের চ্যানেলে পাঠাচ্ছি।
কোনো ডিটেক্টরে পাঠাচ্ছি। তো গাছের যেটা থাকে ওই অ্যান্টেনা থাকে, ওই অ্যান্টেনা দিয়ে সূর্যালোকটাকে ধরছে, ধরে তারপরে ওদের একটা রিয়াকশন সেন্টার যেটা সেখানে পাঠাচ্ছে, সেখানে ওরা অনেক ধরনের কেমিস্ট্রি হচ্ছে, আলটিমেটলি আমরা গ্লুকোজ পাচ্ছি, রাইট? বিভিন্ন ধরনের সাইকেল যেটা বললে খুবই জটিল সাইকেল। তো কিন্তু তার আগে আমার কাজটা হচ্ছে যে যখন ওটা ক্যাপচার করছে সানলাইটটা, ওটা কিভাবে কত তাড়াতাড়ি ক্যাপচার করছে, তো ওইটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, ওটা আমি এমআইটিতে যখন রিসার্চ করেছিলাম তখন করছিলাম। কিন্তু আমার এখন নিজের ল্যাবে যেটা নিয়ে আমি কাজ করি সেটা হচ্ছে যে এরকম যে সূর্যের দেখবে মানে ভিজিবল লাইট দেয়, বেনিয়া সহ কলা বেগুনি থেকে ওই লাল পর্যন্ত দেয়, তারপরে কিছু আল্ট্রাভায়োলেট দেয়, কিছু ইনফ্রারেড দেয়, মানে লালের পরেও আর কি দেয়। তো গাছ যেটা করে নীল নীল কালারের লাইটটা আর লাল কালারের লাইটটা ওই দুটো অ্যাবসর্ব করে, গ্রিনটা করে না। গ্রিনটা কম করে, এই জন্য গাছের পাতা সবুজ। এবার কিন্তু ওই যে ফার রেড যেটা বলছি, লালের পরেও যেটা লাল যে কালারটা রয়েছে, যে এনার্জিটা রয়েছে, ওইটা কিন্তু গাছ অ্যাবজর্ব করছে না, ওটা সালোক সংশ্লেষের কাজে লাগাচ্ছে না, এবং প্রায় 50% সূর্যালোক এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মানে গাছ সেটা ব্যবহার করতে পারছে না। তো আমি যেটা করছি মানে আমাদের ল্যাবে, যে কিভাবে ওই গাছের অ্যান্টেনাটা চেঞ্জ করা যায় যাতে ওই ফার রেড লাইটটা যেটা আর কি যেটা গাছ ব্যবহার করছে না সেটাও ব্যবহার করতে পারে। তো ওই অ্যান্টেনাটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখো, একটা লম্বা গাছ রয়েছে, গাছের উপরের পাতায় তার আর কি সংগ্রহ করে নিল নীল এবং লাল, তারপরে ওই বাকি যেগুলো করলো না ফিল্টার্ড লাইটটা, সেটা নিচে পাঠিয়ে দিল। নিচে ওই ধরনের গাছগুলোকে আমরা ব্যবহার করতে পারি যারা পার্টিকুলারলি ওই লাইটগুলো ব্যবহার করতে পারবে। তো তাহলে যে লাইটটা, সূর্যের যে আলোটা আমরা গাছেদের খাদ্য তৈরির জন্য ব্যবহার করতে পারছিলাম না, নষ্ট হচ্ছিল, সেটাকেও আমরা ব্যবহার করতে পারবো। তো এক্ষেত্রে আর কি যদি এটা সাকসেসফুল হয়, এটা খুব আর কি বিগ গোল, বুঝতে পারছো যে ইট টেকস লট অফ টাইম টু ডু দ্যাট, কিন্তু হচ্ছে যে যদি এটা সম্ভব হয় তাহলে আমরা ভবিষ্যতে যে খাদ্য সংকট সেটা কিছুটা হলেও কম করতে পারবো। আমি আপনার যেমন ইনফ্রারেডের কথা বললেন, আমি মনে হয় কোনো একটা আর্টিকেল বা বইতে পড়েছিলাম যে অতীতে যে কিছু হ্যালো ব্যাকটেরিয়া ছিল যেগুলো শুধুমাত্র সবুজ আলোটা নিত, এবং যে পুরনো যে কি বলে সায়ানো ব্যাকটেরিয়া বা উদ্ভিদের যে পূর্বপুরুষ ছিল তারা সবুজটা পেতো না, আর লাল লাল নীল দিয়ে কাজ চালিয়ে দিত, তাই গাছের রং সবুজ। তো সেক্ষেত্রে সবুজটাও কি নেওয়া যায় না? মানে ইনফ্রারেডে তো চলে গেলাম আমরা, সবুজটাও কি নেওয়া যায় না? কারণ আর তো হ্যালো ব্যাকটেরিয়া কোনো বাধা সৃষ্টি করছে না। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক বলেছো যে সবুজটাকেও করে, এবং কিছু সেক্ষেত্রে কিভাবে লোকেরা ইউজ করছিল যে ওর সাথে আরো কিছু পিগমেন্ট অ্যাড করে দিচ্ছিল যাতে মানে টোটাল ভিজিবলটা আমরা নিয়ে নিতে পারি, ব্লু গ্রিন অ্যান্ড রেড সেটাও নিয়ে নিতে পারি। So that's one line of research and people already doing that. কিছু সায়েন্টিস্ট অলরেডি সেটা করছে, এবং কিছু অলরেডি করছে বলে আমি করছি। জন্য আপনি ইনফ্রারেডে গেছেন? তো আমি ইনফ্রারেডে গেছি, কারণ কোনো ফিল্ডকে মানে ওভার পপুলেটেড করে দেওয়া উচিত না। আর একটা মানে আমার সায়েন্টিফিক যেটা বলে, আমি পছন্দ করি যেটা লোকে কেউ করছে, মানে হট ফিল্ডে যেতে চাই না, কারণ অলরেডি কিছু লোকে করছে। তুমি কোনো একটা আনচার্টেড টেরিটরিতে গেলে তবে না কিছু নতুন কিছু আবিষ্কার করতে পারবে, যেখানে অলরেডি কিছু অনেক লোক চলে গেছে, অনেক লোকই করছে, অলরেডি অনেক কিছু আবিষ্কার হয়ে গেছে। তুমি যদি নতুন কিছু আবিষ্কার করতে চাও, তোমাকে এমন কিছু একটা ফিল্ড খুঁজতে হবে যেটা লোকে যায়নি, রাইট? কলম্বাসের মতো একটা নতুন জায়গায় যেতে হবে যেখানে totally unexplored area. So that is my kind of scientific curiosity to go somewhere that it's not crowded, so that I have more chance and like headroom. আমার ভেতর একটা বিরক্তিকর সে ছাত্রটার আবার প্রশ্ন জেগে উঠছে, তার ইনফ্রারেডের দিকে কেন, আলট্রাভায়োলেট কেন না? কারণ ফ্রিকোয়েন্সি যার বেশি তার থেকে বেশি এনার্জি পাওয়া যেত। তো ভেরি গুড কোয়েশ্চেন। তো তুমি যদি এটা দেখো, সূর্যালোকের এটা স্পেকট্রামটা, মানে ওদের
ইন্টেন্সিটিটা না যত আল্ট্রাভায়োলেটের দিকে যাচ্ছে কমে যাচ্ছে। তো মানে এইভাবে আর কি এবং ইনফ্রারেডের দিকে অনেকটা বেশি রয়েছে অ্যামাউন্ট। আর সেটা আচ্ছা হ্যাঁ সূর্যালোকটায় ওই ব্লু লাইটটার বা আল্ট্রাভায়োলেট লাইটের পরিমাণটা কম রয়েছে 1 নম্বর। আর 2 নম্বর আল্ট্রাভায়োলেট ইজ এ রিয়েলি স্ট্রং লাইট। তো সেক্ষেত্রে গাছেদের ক্ষতি হতে পারে। তো এত বেশি এনার্জি তো অনেক হাই এনার্জির জন্য ওরা র্যাডিক্যাল মানে খুব একটা রিঅ্যাক্টিভ কেমিক্যাল তৈরি করে এবং সেটা আর কি গাছের সার্ভাইভালের ক্ষতি করতে পারে। মানে ওই জন্য কিন্তু মানে টু মাচ টু হ্যান্ডেল আর কি, টু মাচ টু হ্যান্ডেল, তো গাছের আর কি এক্সট্রা মানে ক্ষতি করে নিতে পারে। তো সেই কারণে ইনফ্রারেডটা বেটার। আর পার্টিকুলারলি ইনফ্রারেডটা তুমি যত অ্যাবজর্ব করে নিতে পারবে মানে রেডিয়েশনটা। আমার মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে সূর্যালোকটা মাটিতে পড়লে মাটি থেকে তো ইনফ্রারেডটা বাড়ে, ইনফ্রারেডটা বেরিয়ে আসে এবং তার ফলে পরিবেশ গরম হয়। তো that's another factor. If we can like sap some of the infrared energy, so hope we can do better, right? মানে অসাধারণ ফিল্ডের বিষয় যে একদিকে খাদ্য সংকট নিবারণের চেষ্টা করছেন, অপরদিকে যে এত প্লাস্টিক রয়েছে সেইগুলোকে থেকে বাঁচানোর চেষ্টা করছে। হ্যাঁ আমি কি বলবো, আমার কাছে আপাতত শব্দ নেই। কিন্তু আরেকটা প্রশ্ন করবো আপনার কাছে। একটা খবর দেখাচ্ছিল যে জেনেটিক্স এর মাধ্যমে অবশ্যই মানে জেনেটিক ভেরিয়েশন মানে কি বলবো একটু এদিক ওদিক করে আমরা এমন কিছু ভেরিয়েন্ট গাছ বানাতে পারি যেগুলো ফসল ভালো দেবে, কিন্তু সেগুলো মানে কনজিউম করে ভবিষ্যতে যে আমাদের কি ক্ষতি হবে সেগুলো জানি না। তাই অনেক বিজ্ঞানীরা বলছিলেন যে এগুলোতে একটু বুঝে শুনে করা উচিত, কারণ দেহে কি এফেক্ট করবে আমরা জানি না, যতক্ষণ খাচ্ছি না জানতেও পারবো না। আর দ্বিতীয় একটা প্রশ্নের সাথে জুড়ে দিচ্ছি যে আরেকটা ওই জায়গায় কি অন্য একটা জায়গায় দেখেছিলাম যে যে বিদেশে তো বা বিদেশ বলে না মানে যেগুলো উন্নত দেশ, বিদেশ তো সব দেশই বিদেশ, পাকিস্তানও বিদেশ। এবার কিছু উন্নত দেশে যে জেনেটিক ভেরিয়েশনের মাধ্যমে যে গাছগুলো তৈরি করছে, কিন্তু সেইগুলো এক তো তারা এগিয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত কিছু পেটেন্ট করে নিচ্ছে বলে পিছিয়ে পড়া দেশগুলো করতে পারছে না। তো একটা জটিল পরিস্থিতি মানে মোরাল ডিলেমা মানে প্রায় এখানেই চলে আসবে। আপনার কাছ থেকে খোলাসা চাই। হ্যাঁ, তো এইটা একটা আমরা মানে তুমি যেটা বলতে চাইছো বেসিক্যালি জেনেটিক্যালি মডিফাইড ফুড বলে বা আমাদের একটা রয়েছে, নীতি রয়েছে, জানি না এটা কতটা কিন্তু আলটিমেটলি আমরা যে এত ধরনের ভ্যারাইটি আম বলো বা ধান বলো, আলটিমেটলি these are genetically modified, right? Because genetically different বলেই তো তারা আলাদা। Ultimately our basmati rice বা sona masuri rice, right? What is the difference between that? They are genetically different. That's why ওরা বাসমতি রাইসের কিছু জেনেটিক্যালি অন্য কিছু ডিফারেন্স রয়েছে বলে সেখানে ওরা কিছু অর্গ্যানিক কম্পাউন্ড প্রডিউস করছে, অ্যারোমেটিক কম্পাউন্ড প্রডিউস করছে, যাতে আমাদের স্মেলটা পাচ্ছি, এটা ভালো স্মেল পাচ্ছি। তুমি যদি এভাবে দেখো, everything is chemical, even water is chemical, and everything that you're consuming is genetically modified. If it is not genetically modified, তুমি তাহলে একটা ধান রাইট, একটা আলুর জাত। কিন্তু কোশ্চেন হচ্ছে যে অন্য জায়গায় কখনো কখনো জেনেটিক্যালি মডিফাইড করার জন্য যেটা হয়, অনেক বেশি জল লাগে, অনেক বেশি সার লাগে, তো সেক্ষেত্রে সেটা প্রবলেম হতে পারে, তাই না? মানে আমরা ভূগর্ভস্থ যে জলের পরিমাণ সেটা কমিয়ে দিচ্ছি বা বা করছি, বা সার বেশি ব্যবহার করে আমরা জমির উর্বরতাটাকে আলটিমেটলি মানে পিএইচটাকে চেঞ্জ করে দিচ্ছি, তার জন্য আমাকে আবার সেটাকে পিএইচটা ব্যালেন্স করতে হচ্ছে। তো তুমি যদি এভাবে দেখো, আমের ধরো হিমসাগর বা অন্য কিছু, হিমসাগর বা ফজলি আম, দুটো দেয়ার আম, ওরা ম্যাজিফারি ইন্ডিকা, বাট দে হ্যাভ সাম জেনেটিক মিউটেশনস। সো ইউ ক্যান সে দ্যাট লাইক হিমসাগর একটা জেনেটিক্যালি মডিফাইড, কিন্তু তুমি বলতে পারো যে ওটা খুব স্লোলি করা হয়েছে এবং আস্তে আস্তে সেটাকে প্রোডাক্টটাকে ভালো করে ইভ্যালুয়েট করে করা হয়েছে, এবং সেটা অবভিয়াসলি দরকার, জেনেটিক্যালি মডিফাইডের জন্যও সেটা করা দরকার। আমরা হুটহাট করে কিছু একটা চেঞ্জ করে
কিছু করাটা উচিত না, অনেক রিসার্চ দরকার। কিন্তু আহ, আমার মনে হয় এই টার্মটার প্রতি আমাদের একটা ভীতি জন্মে গেছে, সেটা অতটা নয়, কারণ আমরা ডিএনএ লেভেলে ওটা করছি, চেঞ্জ করছি, তারপরে ওটা ফাইনাল যে প্রোডাক্টটা খাচ্ছি সেটা তো ডিএনএ না, আমরা তো একটা প্রোডাক্ট খাচ্ছি। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর 1 নম্বর, 2 নম্বর যেটা পেটেন্টের কথা যেটা বলছো, সেটাই একটা ভীতি রয়েছে, এবং বিভিন্ন কনজারভেটিভ ভার্সেস লিবারেলদের মধ্যে একটা ব্যাটেল থাকে যে যখন যে ধরনের সরকার থাকে সে সেই ধরনের আর কি এটাকে করতে চায়। কিন্তু আমরা যদি এটা না করতাম তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতাম না। আমাদের ওই যখন পপুলেশন বিস্ফোরণের সময় হচ্ছিল, পপুলেশন বম বলে একজন আমেরিকান একজন সায়েন্টিস্ট একটা বই লিখেছিলেন, যে সেখানে প্রেডিক্ট করেছিলেন যে পপুলেশন যেভাবে বাড়ছে আমরা ইন্ডিয়া পার্টিকুলারলি 1970 পরে আর সার্ভাইভ করতে পারবে না, কারণ এত লোকের ফুড সম্ভব নয়। কিন্তু সেখান থেকে আর কি আমাদের স্বামীনাথন বলে একজন বিজ্ঞানী, রাইট, উনি আর কি যাকে সবুজ বিপ্লবের জন্য জনক বলা হয়, তিনি জেনেটিক্যালি এটাকে চেঞ্জ করে যাতে গমগুলোতে আরো বেশি আর কি আমাদের ক্রপ মানে থাকে, সিড হয়। তো সেই ধরনের আর কি করে সেটাকে ওই সলিউশন ওটাকে সলভ করেছিলেন। কিন্তু তারপরে সেটা অন্য প্রবলেম হয়েছে এখন। কিন্তু উই নিডেড ইট, আমাদের সেটা আমাদের সব গভর্নমেন্টকে বোঝা উচিত, না হলে আমরা পিছিয়ে পড়বো। তুমি যেটা বললে অন্য লোকেরা পেটেন্ট নিয়ে নেবে, তাতে আমরা পিছিয়ে যাবো। মানে চিন্তার বিষয় তো অবশ্যই। আর এই রাষ্ট্রীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া বহুত মানে কি বলবো তড়িঘড়ির ব্যাপার, যে আমি তো দেখুন প্রশ্ন করে মানে বেরিয়ে যাচ্ছি আর কি, কিন্তু করবো না, এইটা জেনেটিক্যালি মডিফাই করবো কি করবো না, ইনকাম ইনপ্যারিটি কেমন হচ্ছে না হচ্ছে, এটা ক্রপগুলো কারা পৌঁছাচ্ছে কারা কিনতে পারছে না, মানে বহুত বড় সমস্যা আর কি। সেটাই। এবার আপনার রিসার্চের এখন এই দুটো চালাচ্ছেন তাই তো? আরো কিছু চালাচ্ছি যেটা আর কি আমি শুনতে আগ্রহী প্রচন্ড। আরেকটা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে এটাকে বলে ফ্লোরোসেন্ট প্রোটিন। আমাদের জেলিফিশ যেটা সমুদ্রে থাকে, তো ওদের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যাতে লাইট পড়লেই ওরা ফ্লোরোসেন্স হয়, হ্যাঁ, উজ্জ্বল হয়ে ওঠে। তো যেটা ফ্লোরোসেন্সের কারণে হয়। তো একজন আর কি ওসামু শিমামোরা বলে একজন জাপানি সায়েন্টিস্ট, উনি ওটা ওই জিনটাকে এক্সট্রাক্ট করেছিলেন। তো সেটা অনেক বছর আর কি সেটা নিয়ে কাজ হয়নি, কিন্তু 1990s এর দিকে মার্টিন চ্যালপি বলে একজন সায়েন্টিস্ট, বোধহয় কলম্বিয়া ইউনিভার্সিটির, তো উনি ওটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়েছিলেন এবং দেখেছিলেন যে ওই যে জেলিফিশের যে জিনটা যেটার জন্য ওটা গ্লো করে, ওটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিলেও ব্যাকটেরিয়াটাও গ্লো করবে। তো এটাকে বলে গ্রিন ফ্লোরোসেন্ট প্রোটিন। উনি যেটা করেছিলেন, তো জিএফপি তারপরে ওই যে আরেকজন রজার চ্যান বলে আর একজন সায়েন্টিস্ট, ওরা তিনজন আর কি নোবেল প্রাইজ পান এই ডিসকভারিটার জন্য। গ্রিন ফ্লোরোসেন্ট প্রোটিন কেমিস্ট্রিতে দেওয়া হয়, মনে হয় 2007-এর দিকে হবে। তো কিন্তু হচ্ছে যে ওইটা বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রিতে খুব ব্যবহার করা হয়। ওই যেহেতু ওটা ওই জিনটা যে কোনো সেলের মধ্যে যে কোনো জায়গার মধ্যে ঢুকিয়ে দিলে সেই জায়গাটা উজ্জ্বল হয়ে যাবে এবং তুমি দেখতে পাবে, সেটা একটা হিউজ অ্যাডভান্টেজ। ফর এক্সাম্পল ধরো কারো টিউমার হয়েছে, রাইট, এবার তুমি যদি পুরো টিউমারটাকে ওইভাবে লেবেলিং করে দিতে পারো তাহলে, এবং ওটা মাইক্রোস্কোপির সাহায্যে তুমি ওটা টিউমারটাকে অপারেট করো, তাহলে তুমি বা ডাক্তার বা সার্জনরা মানে নিশ্চিত হতে পারে যে আমরা টোটাল যেটা ক্যান্সার সেল সেগুলোকে আমরা এলিমিনেট করে দিতে পারছি। তো বেসিক্যালি তোমাকে একটা গাইড দিতে পারে। অথবা কোনো তুমি এটা আর কি অনেকটা প্র্যাকটিক্যাল একটা দিক বললাম, কিন্তু কোনো একটা কোর্সের মধ্যে কোনো একটা প্রসেস তুমি বুঝতে চেষ্টা করছো, তাতেও এই ধরনের ফ্লোরোসেন্ট প্রোটিনগুলো ব্যবহার করা যেতে পারে। তো কিন্তু এদের প্রবলেম হচ্ছে যে এরা খুব একটা বেশি ব্রাইট না, বা অনেক বেশি ওই
ফ্লোরোসেন্সটাকে ধরে রাখতে পারে না, মানে কিছু লাইট দিলে না আস্তে আস্তে ওটা ডিকে হয়ে যায় সিগন্যালটা। তো আমি চেষ্টা করছি যে কিভাবে ওটাকে ব্রাইট করা যায় যাতে অনেকক্ষণ ধরে আলোটা থাকে এবং তাতে রিসার্চের সুবিধা হয় বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রিতে, এবং ওদের আর কি ওই ডিকেটা কম হয়। তাহলে কি হয়, আমরা ধরো কোনো কিছু আমরা একটা প্রসেস বুঝতে চাইছি, ধরো আমরা একটা ব্যাঙাচির চোখটা কিভাবে ডেভেলপ করছে, রাইট? এটা 3 মাস ধরে ওটা দেখতে হয় বা আরো বেশি হতে পারে। তো এটা আমরা পুরোটা ট্র্যাক করতে পারি এবং পুরো প্রসেসটাকে বুঝতে পারি, রাইট? তো এটা একটা সায়েন্টিফিক প্রসেস এবং এটা অনেকটা বেশি টেকনিক্যাল ওয়ার্ক। তো ওটাকে কিভাবে ওটাকে বাড়ানো যায়, ওটার সিগন্যালটা ব্রাইটনেসটাকে, জেলিফিশের বা কোরালের মধ্যে এই ধরনের প্রোটিন থাকে, ওটা কিভাবে বাড়ানো যায় আমরা সেটার চেষ্টা করছি। এবং এটা যে টেকনিকই করছি ওটাকে বলে ডিরেক্টেড ইভলিউশন। তো ডিরেক্টেড ইভলিউশনের জন্যও ক্যালটেকের একজন সায়েন্টিস্ট ফ্রান্সিস আর্নল্ড এবং আরো একজনকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তো ডিরেক্টেড ইভলিউশনটা হচ্ছে যে এরকম যে আমাদের ন্যাচারাল ইভলিউশন তো হচ্ছে যে অনেক স্লো প্রসেস হয়, কিন্তু ডিরেক্টেড ইভলিউশনে আমরা পুরো একটা অ্যাপ্লাই ফোর্স ক্রিয়েট করি। ফোর্সটা কিরকম আর কি, বাই দ্য গুলো ওই যে বাই দ্য মিনস অফ আর্টিফিশিয়াল সিলেকশন। এক্স্যাক্টলি, আর্টিফিশিয়াল সিলেকশন। এবার আমরা সেইগুলোকে সিলেক্ট করছি যেগুলো ব্রাইট। ধরো আমরা 1,00,000টা মিউটেন্ট বানালাম, হ্যাঁ? ইটস জাস্ট লাইক তুমি একটা সুন্দর গড়িকে হাতুড়ি দিয়ে ভেঙে দিলে ম্যাক্সিমামই আর কি, তুমি যখন মিউটেট করছো ম্যাক্সিমামই খুব বাজে হয়ে যাবে। 90% ওরা যেটা থেকে স্টার্ট করেছিল তার থেকে বাজে। তো কারণ ইউ মেসিং আপ উইথ এভলিউশন। বাট very rarely, maybe 0.1% বা 0.001% ক্ষেত্রে তুমি কিছু মিউটেন্ট খুঁজে পেতে পারো যেটা ওয়াইল্ড টাইপের থেকে বেটার, কিন্তু এটা খুব রেয়ার মিউটেন্ট, হ্যাঁ, খুবই রেয়ার, ওর প্রবাবিলিটি খুব কম। কিন্তু ওইগুলোকে কিভাবে তুমি খুঁজবে, রাইট? তোমার 1 মিলিয়নের মধ্যে ওটা হয়তো একটা বা দুটো রয়েছে, ওটাকে কিভাবে খুঁজবে? তোমার মানে ওই পরের গাদায় খুঁজ হারিয়ে যাওয়ার মতো, রাইট? ফাইন্ডিং মিলিয়ন যেটাকে বলে, ওই 1 মিলিয়ন এর মধ্যে কিভাবে খুঁজবে? তার জন্য আমরা একটা টেকনিক আবিষ্কার করেছি, প্রো টেকনিক। ওই 1 মিলিয়ন নিউট্রেন্টকে আমরা র্যাপিডলি শুনতে পারলাম না, 1 মিলিয়ন মিউটেন্টকে আমরা ওটাকে ইন্ডিভিজুয়ালি খুব তাড়াতাড়ি দেখতে পারি। ধরো বেসিক্যালি একটা মানে মাইক্রন চ্যানেল, হ্যাঁ, ওই খুব একটা সরু চ্যানেল রয়েছে, ওর মধ্যে দিয়ে ধরো 1 মিলিয়ন নিউট্রেন্ট আমরা একবারে একটাই যেতে পারে ওই পাশের বেড়া দেখার। এক্স্যাক্টলি। এবং ওতে আমরা ওই চিপের মধ্যে আমরা একটা লেজার ফোকাস করে রেখেছি এবং তাতে আমরা যখনই কোনো একটা মিউটেন্ট ওই লেজারের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে, আমাদের কাছে একটা সিগন্যাল আসছে। সিগন্যাল আসছে, তো তখন আমরা বুঝতে পারছি যে এটা ভালো না খারাপ না মাঝারি না খুব ভালো, আমরা রেটিং করতে পারছি। এবং যদি খুব ভালো হয় তখন আমরা ওটাকে সিলেক্ট করে নিতে পারি। ওটাকে বলে অপটিক্যাল ট্র্যাপ। ওটা আর একটু মানে ফিজিক্সের একটা টেকনিক, আলো দিয়ে কিভাবে ট্র্যাপ বানানো যায়। তো ওটা আমরা করছি। তো ওটা একটা ইনস্ট্রুমেন্ট ডেভেলপমেন্টের একটা পার্ট। তো প্রথম কথা মানে আমাদের তুমি পুরোটা মানে ভাবলে বুঝতে পারবে। তো আমাদের ল্যাবরেটরিটা হচ্ছে আর একটা ডিরেক্টেড ইভলিউশন ল্যাব, কিন্তু আমরা ওই কিভাবে মিউটেশনস করে বা স্পেকট্রোস্কোপি দিয়ে কিভাবে আমরা আইদার কোনো একটা ভালো অ্যান্টেনা কমপ্লেক্স বা যেটা আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস বা কোনো একটা এনজাইম যেটা খুব ভালো প্লাস্টিক ডিগ্রেড করতে পারে বা কোনো একটা প্রোটিন যেটা খুব ব্রাইট, সেগুলোকে আমরা ডিজাইন করার চেষ্টা করছি। তো এতে ওই জন্য মানে আমার ফিল্ডটা অনেকটা বেশি মাল্টিডিসিপ্লিনারি, অনেকটা ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো এই বিষয়ে একটা কথা আমার মনে পড়লো যে আমি যখন বেলুড়ে পড়তাম তখন আমার খুবই ইন্টারেস্ট ছিল যে ফিজিক্সে পড়া, এবং অ্যাস্ট্রোফিজিক্সে খুব ইন্টারেস্ট ছিল, কোয়ান্টাম ফিজিক্সে প্রচুর ইন্টারেস্ট ছিল। এবং ফার্স্ট ইয়ারের মধ্যে আমি ভেবেছিলাম যে না, আমাকে ফিজিসিস্ট হতেই হবে, আমার কেমিস্ট্রি ভালো লাগছে না, তা আমি কলেজ ছেড়ে দেবো। বেলুড় খুব ভালো কলেজ, তো বাড়ির লোকেরা
খুব ইয়ে করেছে যে থেকে যা, কিন্তু আমার না, আমি পুরো লাইফের ব্যাপার, আমার ফিজিসিস্ট হতে হবে আর অ্যালবার্ট আইনস্টাইন হতেই হবে। তো তো কলেজ মানে ছেড়ে দেওয়ার মুখে, কিন্তু তারপরে ফাইনালি আমাদের এবি বলে একজন টিচার ছিলেন, তো ফাইনালি কনভিন্স করিয়েছিলেন যে ঠিক আছে আমি পরে বলেও আর কি অন্য ফিজিক্স পড়তে পারি, এবং যত হায়ার লেভেলে যাচ্ছি তুই ডিমার্কেশন গুলো আস্তে আস্তে উঠে যায় যে আমি কেমিস্ট্রি স্টুডেন্ট, আমি ফিজিক্সের স্টুডেন্ট বা আমি বায়োলজি স্টুডেন্ট, এই ডিভিশনস গুলো আস্তে আস্তে মুছে যায়। তো আমি মানে সব সাবজেক্ট আর কি অ্যাক্টিভ হয়ে যায়, মানে তুমি যখন কোনো রিসার্চ করছো হঠাৎ তোমার একটা প্রবলেম উপস্থিত হলো, তুমি বলতে পারো নো এটা ফিজিক্সের প্রবলেম, আমি সলভ করবো না, তাহলে তোমার প্রজেক্টটাই হবে না, তাই না? বা তোমার একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম, একটা ফ্লো এর প্রবলেম, এটা ইজ মোর লাইক ইঞ্জিনিয়ারিং প্রবলেম, তুমি বললে না আমি এটা সলভ করবো কেন, তাহলে তোমার প্রজেক্টটা হবে না। কারণ আমাদের আর কি ওই যে মানে পিওর ব্যাপারটা যত উপরের দিকে আর নেই, তো সবকিছু মিলেমিশে গেছে। তো আমার ল্যাবে আর কি সব ধরনের ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, বায়োলজি থেকে, ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে লোকজন যদি আসতে চায় আসবে, এরকম আর কি ব্যাপার। তো বেসিক্যালি ইটস ভেরি ইন্টিগ্রেটেড ফিল্ড, মানে সবকিছু মিলেমিশে এক হয়ে গেছে। মানে আমি যা বুঝতে পারছি আপনার সাথে একটা দুটো পডকাস্টে পড়েছি সাবান সম্ভব হবে না। আপাতত এই পডকাস্টের জন্য এখানে বিরতি টানতে হবে, কারণ অন্য একটা বিষয় কভার করতে হবে। অবশ্যই আপনার কাছে আমি মানে ওইগুলো সম্বন্ধে মানে যেগুলো পড়ে রইলে অবশ্যই মানে সামনে শুনতে আমি চাইবো, অবশ্যই মানে আমার আগ্রহ জন্মেছে প্রচুর পরিমাণে। ঠিক আছে, হ্যাঁ। তো ওটা আমি যেটা শুনতে চাইবো যে যেটা আপনি প্রথমে বললেন, আর সৌম্যজিৎ, আমার নামও সৌম্য। এবার ওই ভাই যেটা বলেছিল যে আপনি একটা কথা বলছিলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কথা নিয়ে, হ্যাঁ ওইটার সাথে মিলিয়েই দিচ্ছি জিনিসটাকে, যে আরেকটা যে বিষয়, যেহেতু আমরা একটা মানে আমি আপনাকে যখন অফ দ্য ক্যামেরা বললাম যে কেমিস্ট্রি থেকে মানে আমাদের তো করোনা পিরিয়ডে পরীক্ষা হয়েছিল আমাদের, এবার 4টে পরীক্ষা আমি ঠিকঠাক দিয়েছি, বিধাতা কোনোদিন জানতেই পারবে না যে আমি কেমিস্ট্রিতে ফেল করতাম, কেমিস্ট্রি পরীক্ষা হয়নি, কিন্তু ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, বাংলা, ইংলিশ আমি ভালো পরীক্ষা দিতাম, মানে 4টে দিয়েছি একটা। তো আপনার কি মনে হয় যে এরকম দুর্দশার কারণ কি? কারণ আমি ছাত্র হিসেবে তেমন খারাপ ছিলাম না যে পড়বই না, কিন্তু এই একটা বিষয় কেন এত খটকা লাগে সবার? কেমিস্ট্রির এই ব্যাপারটা, তো হ্যাঁ তুমি যেটা বলছিলাম যে আমার মনে হয় আমরা প্রথমেই খুব মানে টেকনিক্যাল ব্যাপারে চলে যাই, যখন কেমিস্ট্রি নিয়ে আমরা যখন পড়াশোনা করি, যে আমরা কেমিস্ট্রিটা কেন পড়বো বা কি এর উপকারিতা, সেই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের বেশি আলোচনা করা হয় না। প্রথমেই বন্ড, মলিকুল, কেমিক্যাল খুব অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়াতে চলে আসে, সেই কারণে আমার মনে হয় ছেলেমেয়ে যথেষ্ট একটা ভীতি জন্মায়, এবং সেই কারণে আমি স্টুডেন্টদেরকে দায়ী করবো না, আমি জাস্ট আমাদের যারা টিচার বা তাদেরকে আমি দায়ী করব। কারণ এটা কেমিস্ট্রি খুব ইউজফুল একটা সাবজেক্ট, নো ডাউট অ্যাবাউট দিস, রাইট? সো মানে সাবান, বাজন, ওষুধ সমস্ত থেকেই এটা কেমিস্ট্রির নলেজকে কাজে লাগে। তো আমরা ওইভাবে মানে আমার মনে হয় পড়ালে খুব ভালো, একটা ব্রড ওভারভিউ দিয়ে, এবং তারপরে আস্তে আস্তে যখন ছেলেদের ইন্টারেস্ট হবে তার মধ্যে তাদেরকে এই টেকনিক্যালিটিগুলো বোঝালে আমার মনে হয় প্রথম অনেকটা বেটার হবে। কারণ প্রথমেই তুমি যদি খুব ভয় ধরিয়ে দাও, তারা ইন্টারেস্ট হবে না। প্রথমে সাবজেক্টের প্রতি একটা এনথুজিয়াজম, একটা ভালোবাসা জন্মাতে হবে, এবং সেটা করলে আমার মনে হয় ভালো, এবং সেটা আমাদের এটা খুব একটা বড় ব্যাপার। এটা মানে উপর থেকে না চেঞ্জ হলে তো হবে না, যেভাবে সিলেবাসটা বা এই ধরনের হয়। তো এইটা আমার মনে হয় একটা টেকনিক্যাল, এবং আমাদের মনে হয় যে আমাদের ব্রিটিশরা যে সমস্ত সব সিলেবাস বানিয়েছিল আমরা সেই ধারা সমানে চলছে। হয়তো একটা ভালো এই ধরনের আর কি করা উচিত। আর একটা আমি এখানের ইউএসএ আর ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমের মধ্যে তফাৎ লক্ষ্য করেছি, যেখানে লোকেরা একটু কম জানে
কিন্তু কিন্তু যেটা জানি না সেটা অনেকটা বেশি এরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সড। কারণ আমার ধরো ল্যাবে যে সমস্ত স্টুডেন্টরা তারা তো কিছু আর কি আন্ডার গ্র্যাজুয়েটও কাজ করে। তারা কোনো সায়েন্টিস্টদের সাথে কাজ করছে এবং তারা জানে যে ওটা এইভাবে কাজ করে বা এইভাবে আর কি যেটা বইয়ে পড়ছে সেটা তারা হাতে করতে পারছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা টু মাচ বুকিশ। আমরা যে যারা আর কি যতটুকু বইয়ে রয়েছে সেইটুকুই জানি। আমরা অনেক ইমাজিন করে নিই। তো আমরা অনেক কিছু জানি কিন্তু অনেকটা বেশি প্র্যাকটিক্যাল নলেজ নেই এবং প্র্যাকটিক্যাল তুমি যখন একটা হাতে টাচ করতে পারবে, বুঝতে পারবে ওকে এটা অ্যাসিডের সাথে বেস মিশিয়ে দিলে এটা হচ্ছে বা এটা কালারফুল হয়ে যাচ্ছে, তখন ব্যাপারটা অতটা খারাপ লাগবে না। কিন্তু তুমি যদি শুধুই বইয়ে এই স্ট্রাকচার গুলো দেখো তখন কিন্তু খুব বোরিং লাগবে। তো সেটা আমার হ্যাঁ, আমি ছাত্র হিসেবে বলতে পারি আপনাকে যে শুধুমাত্র মানে আমার যতটা কৌতূহল থাকে বিষয় কালার চেঞ্জ করে মানে আমি ক্লাসে থাকবো না। আমি মাঠে গিয়ে ফুটবল খেলবো সব থেকে ভালো। আমি যেমন আপনি বললেন যে এই যে বিষয়গুলো সেগুলো যদি আমাকে কেউ বলে যাচ্ছে যে এই বিষয় করতে হয়। আচ্ছা আমাকে ওই অবধি যেতে কি ধাপ নিতে হবে? এইভাবে যদি কেউ বলে তাহলে আমি বলতে পারি আচ্ছা, আচ্ছা তাহলে হয়তো আমি রাজি। কিন্তু আমাকে কেউ মানে কি করতে হবে আমাকে শেষে সেটা না বলছে খালি এইটা দেখো কালার চেঞ্জ হচ্ছে, এইটা দেখো একটু রাইট, রাইট, রাইট। মানে আমরা বিগ পিকচারটা দেখছি না। যে আমরা কেন করছি বা এটা কি উপকার। এই যে মানে এখন কয়েক দিন আগে লাড্ডুতে ঘি নিয়ে অনেকটা বেশি ইয়ে হয়েছিল। বেসিক্যালি কেমিস্ট্রি প্রবলেম, রাইট? রাইট। তো এই যে ফুড অ্যাডাল্টারেশন এটা নিয়ে আমরা কি করে এটা বুঝবো? কেউ যদি আমাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেয় যে দিস ইজ রিয়েলি দিস ইজ এটা কি করে তুমি বুঝবে? তো কারণ সেই প্রফুল্লচন্দ্র রায়ের সময়কাল থেকেই আর কি ঘি ঘি নিয়ে সমস্যা বাঙালিদের ছিল। সেই সমস্যা এখনো চলছে। কিন্তু আমরা কিভাবে আর কি এটার সাথে কেমিস্ট্রিকে রিলেট করতে পারি সেটা আমার মনে হয় করানো হয় না প্রথাগত। যে আমিও তোমার মতোই যখন উঠে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তখন আমার মনে হয় না ইটস খুবই লাইক রসায়ন বলে কিন্তু খুব রসকসিন একটা সাবজেক্ট। কিন্তু পরে উঠে মনে হয় যে না ব্যাপারটা অতটা নয়। তো আমি মানে এই বিষয়ে মানে কি বলবো মানে মানে জিনিসটা আচ্ছা আপনি কিছু টিপস দিতে পারেন যে অনেকে তো 11-12 এখন পড়ছে ছেলেমেয়েরা। আর অধিকাংশ আমি মানে নিজেই মানে পরিসংখ্যান থেকে বলতে পারি যে সায়েন্স থেকে ড্রপ আউট করবে। কারণ একটা হুজুকে ক্লাস 10 এ সায়েন্সের প্রতি ভালোবাসা থাকলে কেউ যাক আমার মানে অবশ্যই আমি স্বাগতম জানাবো যে সে ভালোবেসে গেছে অবশ্যই। কিন্তু যারা ভালোবাসতো না, শুধুমাত্র ভালো ছাত্র তোমরা সবাই সায়েন্সে যাও সেরকম অনেকে যায় এবং 18 বছর একটা এমন বয়স যে পরিপূর্ণতা পায় এবং বোঝে এটা আমার জন্য ছিল না। তখন কলেজে গিয়ে যেমন আমি বিষয়টা দেখলাম কি সায়েন্স আমি প্যাশনেটলি খুব ভালোবাসি। পড়তে ভালো লাগে, জানতে ভালো লাগে। কিন্তু ল্যাবরেটরিতে কাজ হোক বা সেই জাতীয় জিনিসটা আমার টানতো না। তাই আমি অন্য ফিল্ডে এসেছি। তেমনি আ যে অনেক যে ছাত্রছাত্রীরা এখন 11-12 এ পড়ছে যে ভালো ছাত্রছাত্রীরা, আপনি তাদের কোনো টিপস বা মেসেজ দিতে চান যে সায়েন্সে কেন তারা থাকবে ইত্যাদি? কেউ যদি বলে যে সায়েন্স পড়ে জব পাবো তাহলে সেটা খুব একটা ভালো মোটিভেশন হবে না। মানে আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি কিভাবে মানে সায়েন্সে ইন্টারেস্টেড হয়েছি। তো আমার মনে হয়েছিল যে আমি সায়েন্স পড়লে আমি তো চাকরি পাবোই সেটা নিয়ে আমার কোনো ডাউট ছিল না। যে ওকে আমার মানে তখন প্রচুর কনফিডেন্স ছিল যে ওকে আমি তো চাকরি পাবোই। সে নিয়ে কোনো ভালো পড়াশোনা করলে সাবজেক্টটা জানলে সেটা নিয়ে কোনো জবের অসুবিধা হবে না। কিন্তু আমার মনে হয়েছিল যে হাউ ক্যান আই কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। তো আমার এটা থেকে আমার প্যাশনটা জন্মেছিল যে হাউ আই ক্যান মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস, রাইট? তো এবং তার জন্যে আমাকে এগুলো শিখতে হবে। তো এই যখন এইভাবে একটু ব্রডলি চিন্তা ভাবনা করবে আমার মনে হয় বাকি জিনিসগুলো তাদের কাছে খুবই গৌণ হয়ে যাবে। যেমন এই চ্যাপ্টারটা পড়তে হবে বা এই প্রবলেমগুলো সলভ করতে হবে। কারণ ইট বিকেম পার্ট অফ দ্যাট। আমি জানি না কতটা উপর গিয়ে বললাম কিন্তু আমার এটা মনে হয়েছিল মানে আমার পার্সোনাল ফিলিংস থেকে মনে হয়েছে যে আমি কিভাবে হয়েছি। তো আমার কখনো মনে হয়নি যে ওকে আমি ভালো দিয়ে আমি জব পাবো। আমার মনে হয়েছিল যে ইটস অলওয়েজ প্রবলেম সেন্ট্রিক যে
আমি কিভাবে এটা করতে পারলেও আমি একটা সমস্যার সমাধান করতে পারবো। আমার মনে হয়েছিল যে ওকে আমি অক্সিজেন কিভাবে অক্সিজেন বানাতে হয় সেই প্রসেসটা আমি যদি জানতে পারি, তাহলে কোভিড-19 এর যত অক্সিজেনের অভাবে লোক মারা গেছিল তাদেরকে কিভাবে সলভ করতে পারি। মেবি আই ক্যান ইন ফিউচার আই ক্যান বিল্ড এ কোম্পানি, রাইট? কারণ আমাদের দেশে অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা যায়, অথবা অথচ 23% of air is oxygen, right? So it's a chemical problem. So I have to understand that not only job or getting some money or getting paid. তো আমি কিভাবে মানুষকে হেল্প করতে পারবো, that was the big thing for me. মানে আপনি আরেকটা selflessly যে 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 বিষয়টা আমি করছি সেই বিষয়টাকে ভালোবাসি, যে সায়েন্স নিয়ে, আর্টস নিয়ে, কমার্স নিয়ে, ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে, কাবাডি নিয়ে, চেস নিয়ে, বিষয়টাকে যেন ভালোবাসি, যে শুধুমাত্র এটা একটা টাকার মানে জারিয়া এরকম একটা না। exactly and এটাই। আবার মাঝে মাঝে এবং মানে তোমার অল্টারনেটিভ ইন্টারেস্ট থাকতে পারে। যেমন আমি আমারও একটা সময় মনে হয়েছিল আই ওয়ান্ট টু বি রাইট। তো এখনো কিছু কিছু লিখি সময় পেলে, সময় কিছু পদ্য না পদ্য জাতীয় জিনিস লেখা। আমি মেনলি লিখি। আমি একটা নতুন সিরিজ করেছি, আমার ওয়েবসাইটে রয়েছে, দেখতে পাবেন। আপনি লিখ পাঠিয়ে দেবেন অবশ্যই। আসছি। মেন যেটা হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে ব্যাপারটা থিমটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি আজকের পৃথিবীতে থাকতেন এবং তিনি যদি সায়েন্টিস্ট হতেন, তাহলে কিভাবে সব জিনিসপত্রগুলোকে দেখতেন। সো ইটস কাইন্ড অফ লাইক মাই অটোবায়োগ্রাফি, বিকজ মানে আমি রেগুলার জিনিস, কারণ আমি যেহেতু একজন সায়েন্টিস্ট এবং আমি রেগুলার জীবনে যে সমস্ত জিনিস ফেস করি, এবং সেটা মানে বঙ্কিমচন্দ্রের ভাষায়, মানে ওই ধরনের ক্লাসিক্যাল ভাষায় প্রকাশ করলে কিরকম কি হবে, উইথ সাম টাচ অফ হিউমার প্রবাবলি। যেমন আমি কমলাকান্তের দপ্তর পড়েছি কিনে যাই না, তো কমলাকান্তের দপ্তরে যেই ধরনের আর কি এসি রয়েছে, তো সেই ধরনের তো অনেকটা বৌদ্ধ, কিন্তু পার্সোনাল অটোবায়োগ্রাফি, কিন্তু ওই ধরনের স্টাইলে লেখার চেষ্টা করি। তো আমি লিঙ্ক পাঠাবো, তুমি অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি বললেন বলে আমিও ভাগ করে নিই যে আমি মূলত এখন অব্দি দুটো জিনিসের উপর কাজ করেছি। একটা যেমন হচ্ছে, যেমন দেখুন আমি তো মানে সত্যি বলতে কি যে আমরা তো সাহিত্যের ছাত্র, এবং আমার মনে হয় যেন কি সত্যি সাহিত্যের ছাত্র হয়েছে তো কিছু তো নিজে করি, সে পরে তার কি রূপ পাক কি না পাক। মানে কেউ যদি মানে লিটারেচার দিয়ে পড়েছে এবং কিছুই না লেখে না করে, তখন যেন তো লাগে বিষয়টা ভাবতে। এমনি যেমন আপনি প্রফেসর শঙ্কু পড়েছেন? হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের খুব ভক্ত। এবার প্রফেসর শঙ্কু এতবার ভালো লেগেছে, এবং শেষে ওনার দুটো অসমাপ্ত কাহিনী ছিল, একটা কি যেন একটা বুদ্ধিমাপক একটা যন্ত্র, আর একটা কি দ্বীপের রহস্য অসমাপ্ত রেখে বাবু মারা গেছেন। তো আমি ধরতে চেয়েছিলাম যে সত্যজিতের যে এই বানানোর চরিত্র প্রফেসর শঙ্কু, এরকম চরিত্র বাংলায় আরো নেই কেন। আমি সেই হিসাবে শঙ্কুর একটা জোয়ান ভার্সন ঋষিকেশ বলে একটা বানিয়েছি, দুটো গল্প লিখেছি, 3 নম্বরে কাজ চলছে। তো দেখা যাক। হ্যাঁ, খুব ভালো প্রচেষ্টা। আমারও যেটাই মনে হয় যে ওই ধরনের লেখা এখন খুব কম হয়ে গেছে। আপনি মানে পডকাস্টে এসছেন, খুবই ধন্যবাদ যে এতটা সময় দিয়ে গেছে। না, আমারও খুব ভালো লাগলো তোমার সাথে শেয়ার করে। হোপফুলি আমাদের অডিয়েন্স এটা দেখে কিছু লাভ হয়, সেটা খুব ভালো লাগবে। তো খুব ভালো লাগলো তোমার সাথে, খুব ভালো উদ্যোগ, আর ভালো থেকো।